আসসালামু আলাইকুম। আমি হচ্ছে আসিফ মাহমুদ, বুয়েট সিভিল 19 ব্যাচ। আমার একটু ফোর্স করছিল 113, 120-এর মধ্যে। তো আমি হচ্ছে কিভাবে প্রিপারেশন নিছি এক্সামের ভালো করার কি কি উপায় আমার কি মনে হয় সেটা নিয়ে একটা ভিডিও বানাচ্ছি। তো টোফেল কি জিনিস? টোফেল হচ্ছে একটা ইংলিশ ফ্লুয়েন্সি এর এক্সাম, যেটা একটা সার্টিফিকেট দিবে, যেটা সার্টিফিকেট বলতে একটা কোয়ালিফিকেশন দিবে যেটা আপনি শেয়ার করতে পারবেন। এটা মেইনলি হায়ার স্টাডিজ এর জন্য ইউজ করা হয়, পিএইচডি মাস্টার্স বিদেশে। মূলত এটা আমেরিকাতে বেশি অ্যাকসেপ্ট করা হয়, কিন্তু আমি ঘাটাঘাটি করে যেটা বুঝলাম যে হচ্ছে বাইরের ভার্সিটি মানে অস্ট্রেলিয়া, ইউকে ইত্যাদিতেও টোফেল নেওয়া হয়, কিন্তু মানে সবখানে যে নেওয়া হয় আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট মোস্ট যেখানে আমি দেখছি সেখানে নেওয়া হয়। এবং একটা ইকুইভ্যালেন্ট স্কোর আইএলটিএস, যেটা টোফেল আর অল্টারনেটিভ, সেটার ইকুইভ্যালেন্ট একটা স্কোর টোফেলের নেওয়া হয়। এটা 4টা সেকশন আছে: রিডিং, লিসেনিং, স্পিকিং এন্ড রাইটিং। আর ডিউরেশন 2 আওয়ার্স, কম বেশি এটা হচ্ছে ডিপেন্ড করে আপনি কত তাড়াতাড়ি শেষ করতেছেন। শেষ করার পরে আবার একটা টাইমার আছে। আর রিসেন্টলি চেঞ্জ হয়েছে, একটা নতুন ফরম্যাট আসছে যেখানে রাইটিং সেকশনটা কিছুটা মডিফাইড হয়েছে, আর রিডিং সেকশনে একটা এসে কমানো হয়েছে। সো আগের থেকে এখন ওয়ার্কলোডটা কম, আইএলটিএসও মনে হয় কমাবে। সো এটা হচ্ছে মেবি রেসপন্স টু মানে নতুন মার্কেট কাস্টমার অ্যাট্রাক্ট করার জন্য মেবি। তো স্কোরটা হয় 120-এর মধ্যে, 30টা পয়েন্ট প্রত্যেকটা সেকশনে, রিডিং, লিসেনিং, স্পিকিং এন্ড রাইটিং এ। তো আচ্ছা, আমি এখানে আমি মূলত একটু একটা গ্রেক কথা ম্যাথ। বলি। একটা কথা বলি একটু আগের স্লাইডে। আচ্ছা, আচ্ছা। আগের স্লাইডে যেটা ওই যে যেটা বলতেছিলা যে ওই অস্ট্রেলিয়াতেও একসেপ্ট করে, এই ক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটি দেখা লাগবে, কারণ ওই যে 2023-এ যখন শর্টার হয়ে গেছে টুয়েফএল, এটার পরে কিছুদিন অস্ট্রেলিয়ায় মানে বেশ অস্ট্রেলিয়ার প্রায় সব ইউনিভার্সিটি টুয়েফএল একদম একসেপ্ট অফ ছিল, তখন শুধু আইএলটিএস একসেপ্ট করতো। তারপরে আবার 2024-এই অন হয়েছে টুয়েফএল একসেপ্ট করা। তো কেউ যদি ও, এমনিতে টুয়েফএল দিয়ে থাকেন, তার যদি আসলে ইউএসএ বা কানাডা ছাড়া অন্য কোনো জায়গায় যাওয়ার প্ল্যান থাকে, তাহলে হচ্ছে অবশ্যই সেই ইউনিভার্সিটিতে একদম লেটেস্ট ইনফরমেশন চেক করে নেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ। তারপরে আমি মেনলি গ্রেক ম্যাটে যেভাবে ইনস্ট্রাকশন গুলো দেওয়া ছিল, আমি টু দি পয়েন্ট ফলো করছি, খুব বেশি ডিভিয়েশন করিনি। অলমোস্ট সব ধরনের যে প্র্যাকটিস গুলো ছিল করার চেষ্টা করছি, এজ মাচ এজ আই কুড, যতটুকু সময় হতো। এখানে আসলে খুব সাজায় সবকিছু দেওয়া হয়েছে। তো গ্রিক ম্যাথের যে লোকটা, গ্রিক মানে ম্যাথের যে ইনস্ট্রাক্টর, উনি খুবই এক্সপিরিয়েন্সড মনে হয়েছে আমার কাছে। অনেকগুলো টেস্ট টেকারের কম্বাইন্ড এক্সপিরিয়েন্স থেকে উনি ফিডব্যাক দিয়েছেন, সো ওটা অনেক ইউজফুল ছিল। সো আই উড ডেফিনেটলি রেকমেন্ড যে তুমি যে যদি ট্রেভেল দিতে চাও তাহলে গ্রেক ম্যাথের একটা সাবস্ক্রিপশন কিনে ওটা ইয়ে করো। অনেকে হচ্ছে শেয়ারে কেনে। সো ইটস কোয়াইট চিপ এন্ড ভেরি ইফেক্টিভ মনে করি। তো ফরম্যাটটা এরকম যে রিডিং হচ্ছে 20টা কোশ্চেন, 35 মিনিটস। এই টাইমটা এক্সাক্ট না, আসলে টাইমটা কম বেশি হয়। যদি দ্রুত শেষ হয় তাহলে নেক্সট সেকশনে যেতে পারো। হ্যাঁ। আর এটা ইটস আপ টু ইউ। আর এটা ফিক্সড এক্স্যাক্টলি না। রিডিং, লিসেনিং, স্পিকিং, রাইটিং, এর মধ্যে রিডিংটা একটু কমানো হয়েছে এবং রাইটিংটা হচ্ছে ডিফারেন্ট করা হয়েছে। এখন হচ্ছে অপিনিয়ন প্লাস ইন্টিগ্রেটেড টাস্ক নামের একটা টাস্ক ঢুকানো হয়েছে। হুম। আর স্পিকিং এ মূলত যে 4টা কোশ্চেন, সেটার মধ্যে 3টা কোশ্চেনই আছে সামারাইজ করার কোশ্চেন। অর্থাৎ তোমার অপিনিয়ন দেওয়া ওখানে যাবে না। ওখানে যে প্যাসেজ এবং কথা যে শুনলা তার একটা কনসাইজ বর্ণনা দিতে হয়। হ্যাঁ। আর লিসেনিং, লিসেনিং মেনলি সেম। তোমার হচ্ছে বুঝতে হবে যে কি কথা বলা হচ্ছে। হ্যাঁ, এটা তোমার কম্প্রিহেনশনটাকে টেস্ট করে মেন। তো রিডিং আচ্ছা এ আচ্ছা, হচ্ছে অনেক একটু ধরনের কোশ্চেন আগের স্লাইডটা এসে। আরেকবার আরেকবার আসিফ। আমি এটা একটু বলি, রিডিং এ হচ্ছে 3টা প্যাসেজ আসে, এবং আসলে পড়ে শেষ করা যায় না সাধারণত, লাইক সবগুলো লাইন লাইন বাই লাইন পড়ে শেষ করা যায় না। তুই কি সব লাইন পড়তি? আমি লাইন বাই লাইন বলতে একটু স্কিম ওভার করে গেছি। হ্যাঁ, না, কারো যদি বাট আবার পড়া রিডিং লাগছে। স্পিড অনেক বেশি থাকে, সে হয়তো সব পড়তে পারবে, কিন্তু বেশিরভাগ মানুষের জন্যই মানে সব লাইন পড়া পসিবল না। তো মানে স্ট্র্যাটেজি ফলো করাটা খুবই ইম্পর্ট্যান্ট মনে হয়েছে, নাহলে আসলে শেষ করা যায় না। লাইক একটার হ্যাঁ। মধ্যে 3টা প্যাসেজ পড়ে আবার সবগুলো আনসার করা শেষ করা যায় না। আর রাইটিং এর ক্ষেত্রে গ্রেগ ম্যাটে গ্রেগ ম্যাটে যেটা দেওয়া আছে সেখানে কিন্তু ইন্টিগ্রেটেড টাস্ক নাই, নাকি ইন্টিগ্রেটেড টাস্ক কি পরে অ্যাড করছিল?
এই যে যে ইয়েটা মানে সেকেন্ড রাইটিং টাস্ক যেটা হ্যাঁ না, হ্যাঁ ওই হ্যাঁ যে মানে ইয়ে একটা অনলাইনে একটা তোর প্রবলেম স্টেটমেন্ট হ্যাঁ দিছে, হ্যাঁ। তারপরে দুইজন স্টুডেন্ট হচ্ছে দুইটা কমেন্ট করছে, হ্যাঁ, তারপরে আমার এটা কমেন্টটা কি থার্ড গ্রেক ম্যাটে কমেন্ট আছে হবে। এখন? এটা গ্রেগ মেটে হ্যাঁ ছিল, এটা আমি যখন পড়ছি তখন ছিল আচ্ছা এটা। আচ্ছা, ঠিক আছে। এখন একটা ব্যাপার হইতেছে কি, এটা কিন্তু আগের যে অফিসিয়াল গাইড ছিল সেটার মধ্যে ইন্টিগ্রেট টাস্ক ছিল না। সো কেউ আগের হ্যাঁ অফিসিয়াল গাইড ইউজ করলে দেখবে এসে আছে, এসে সিলেবাসে নাই। মানে আমি যখন প্রিপারেশন নিতেছিলাম কয়েকদিন ভাবতেছিলাম যে মনে হয় রচনা লেখা লাগবে, পরে দেখি রচনা বাদ দিয়ে দিছে। সো ইন্টিগ্রেটেড টাস্কটা নতুন, অনলাইনে আছে কিছু, অনলাইনে তো ভালোই কিছু লিঙ্ক টিঙ্ক আছে হ্যাঁ, ইন্টিগ্রেটেড অনলাইনে টাস্কের। আমি ইয়ে করছি, মানে গ্রেক ম্যাটে ইটসেলফ খুব বেশি ছিল না। হ্যাঁ আমি ওটা হচ্ছে অনলাইনে। গ্রেক ম্যাটে একটা অনলাইন রিসোর্সের লিংক দেওয়া ছিল, হ্যাঁ হ্যাঁ, ওই ওটা তো অনলাইন বুঝছি। রিসোর্সে গিয়ে আমি মানে মোটামুটি সব অনেকগুলো প্র্যাকটিস ছিল, তো আমি ওই প্র্যাকটিস করছি। আর হচ্ছে চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি কে আমার অ্যান্সারটা দিছি, তো চ্যাট জিপিটি গ্রেডিং করে দেয় and অনেক বেশি ভালোই ভুল ধরে চ্যাট জিপিটি, মানে রাইটিং হ্যাঁ, তো। চ্যাট জিপিটি তো বেশিরভাগ ক্ষেত্রে একটু কঠিন রেডিং করে, ভালো যে ভুলগুলো হ্যাঁ, ভালো মতো ধরা পড়ে, মানে মার্ক একটু কম দেয় চ্যাট জিপিটি। হ্যাঁ মার্ক একটু কম দেয়, সো ওটা বেশ ভালোভাবে মানে আমার ইভ্যালুয়েশনটা হয়েছিল, তো ওইখানে আমি অনেক আমার ইমপ্রুভমেন্ট হয়েছে রাইটিং এ, যে আচ্ছা হচ্ছে আচ্ছা, আমার অনেক ভুল ধরা পড়ছিল বুঝছি। রাইটিং। তো রিডিং হচ্ছে অনেক ধরনের কোশ্চেন আছে। এখন প্রত্যেকটা কোশ্চেনের কিছু স্ট্র্যাটেজি আছে। একটা ওভারঅল স্ট্র্যাটেজি হচ্ছে এলিমিনেট করা, কারণ টোফেলের রিডিং সেকশন আর লিসেনিং পুরোপুরি এমসিকিউ। সো যদি ভুল কয়েকটা এলিমিনেট করা যায়, দেন 50% চান্সেস থাকে যে ভালোটা মানে ঠিকঠাক অ্যান্সার করা যাবে। তো অলমোস্ট সবগুলোতেই হচ্ছে প্রসেস অফ এলিমিনেশনটা কাজে লাগবে, এটা গ্রেগ ম্যাটও অনেক এমফাসাইজ করে, গ্রেগ ম্যাটের লোকটা। আর হচ্ছে ওয়ার্ড ম্যাচিং গেম, এই জন্য ভোকাবুলারিটা খুব স্ট্রং থাকা লাগে। ভোকাবুলারি যত স্ট্রং এটা তত ইজি। হ্যাঁ, মানে বেসিকলি অনেক সময় দেখা যায় যে এই মোস্ট অফ দা এই কোশ্চেন গুলোতে জাস্ট একটু ঘুরাই দেয় ওয়ার্ডটার, একটা নতুন অন্য একটা অ্যান্টোনিম সিনোনিম কিছু একটা দিয়ে রাখে। হ্যাঁ, মানে ভোকাব ওয়ার্ড গুলো ম্যাচ করতে পারলে বোঝা যায় যে এটাই অ্যান্সার। আর হচ্ছে লাস্টের যে দুটো, এই দুটো ইম্পর্টেন্ট। মোস্টলি হচ্ছে প্রোজ সামারি এই জিনিসটা আসে। প্রোজ সামারি করার জন্য আসলে তোমার বুঝতে হবে যে পুরো প্যাসেজটা কি নিয়ে। হ্যাঁ, সো আমি হচ্ছে এক্সাম্পলে যাই ডাইরেক্ট। সো একটা এক্সাম্পল যেটা হচ্ছে টোফেলের অফিসিয়াল আইবিটি গাইড থেকে নিছি, এটা হচ্ছে 19th সেঞ্চুরি পলিটিক্স ইন দ্য ইউনাইটেড স্টেটস। সো এখানে এই যে প্যারাগ্রাফ, এটা কি বলছে, এই প্যারাগ্রাফ এটা কি বলছে, তারপরে এই নেক্সট প্যারাগ্রাফ, প্রত্যেকটা প্যারাগ্রাফের একটা পয়েন্ট আছে, অথর যে লিখছে কেন লিখছে, এই লেখার দ্বারা কি মিন করছে সে, কি কনভে করতে চাইছে আমার কাছে। সো এটা পরে একটু দেখলে বোঝা যাবে। দ্য ডেভেলপমেন্ট অফ মডার্ন প্রেসিডেন্সি ইন দ্য ইউনাইটেড স্টেটস বিগ্যান উইথ অ্যান্ড্রু জ্যাকসন হু সুয়েপ্ট টু পাওয়ার ইন এত ডিটেইলস গুলো তো ইম্পর্টেন্ট না, মানে 1829 ইউ ডোন্ট নিড টু মেমোরাইজ 1829, দরকার হলে দেখে নিবা পরে, কিন্তু একদম যে খুঁটিনাটি ডিটেইলস ইউ মে স্কিপ, মানে হু সুয়েপ্ট টু পাওয়ার এত, তারপরে হেড অফ ডেমোক্রেটিক পার্টি এটা ইম্পর্টেন্ট, সার্ভড আনটিল এত, ঠিক আছে। During administration, he immeasurably enlarged the power of presidency. So, most likely এইটা হইতেছে মেইন যে ইয়ে, the point of this ইয়ে মানে প্যারাগ্রাফ। তারপরে সে কিভাবে করছে, the president is the direct representative of the American people. He elected the Senate when it opposed him. He was elected by the people and is responsible to them. With this declaration, Jackson redefined the character of the presidential office and its relationship to the people. সো এই প্যারাগ্রাফের মেইন ইয়েটা কি, আমার কাছে মনে করো যদি তিনটা ওয়ার্ড অথবা চারটা ওয়ার্ডে বলতে হয় তাহলে কি হবে, যে জ্যাকসন প্রেসিডেন্সিকে পাওয়ারফুল করছে, তাই না? এটা হচ্ছে প্রথম প্যারাগ্রাফ, এটার মেইন সারমর্ম। হ্যাঁ, এর খুব দ্রুত পরে জাস্ট জাস্ট জিসটা বের করতে হবে। হ্যাঁ, কারণ এটা যে লাস্ট যে পোর্শনটা, এই যে প্রোজ সামারি, এটাতে কাজে লাগবে এক। আর কিছু কিছু মাঝখানে কয়েকটা কোশ্চেন এটা কাজে লাগে, মানে যদি তোমার কাছে থাকে, এটা তোমার কাছে টোফেল যখন অ্যান্সার করবো তখন তোমার কাছে একটা ইয়ে থাকবে, পেন অ্যান্ড পেপার পেন্সিল অ্যান্ড পেপার থাকবে। তো তুমি হচ্ছে প্রত্যেকটা প্যারাগ্রাফের মেইন যে আইডিয়াটা, ওটা প্যারাগ্রাফ নাম্বার 1 অথবা শুরুতে লিখে রাখবা যে এটা মেইন আইডিয়া এটা। এই প্যারাগ্রাফের মেইন আইডিয়া কি, ডিউরিং জ্যাকসনস সেকেন্ড টার্ম his opponents had gradually come together to form the Whig party. Whigs and Democrats held different attitudes. So আমি কি বুঝতেছি এখানে একটা অপোজিশন আসতেছে, অপোজিশনটা কার আছে, জ্যাকসন ছিল ডেমোক্রেটিক পার্টির লোক,
আর উইগ হইতেছে জ্যাকসনের অপোজিশন। হ্যাঁ, Whigs and Democrats had a different attitude toward the changes brought about by the market, banks, and commerce. Okay, the Democrats tended to view society as a continuing conflict between the people, farmers, planters, and workers, and a set of greedy aristocrats. This paper money aristocracy of bankers and investors manipulated the banking system for their own profit, Democrats claimed, and sapped the nation's virtue by encouraging speculation and desire for sudden unearned wealth. The Democrats wanted the reward of the market without sacrificing the feature of simple agrarian republic. They wanted the wealth that the market offered without the competitive changes in society, the complex dealing আচ্ছা অনেক কিছু বলছে। সো মেইনলি এখানে কি বুঝাইতেছে, ডেমোক্রেটরা কি মনে করতো এটা, এবং এখানে হইতেছে একটা অপোজিশন আছে, ঠিক আছে, এবং এদের মাঝে একটা মত পার্থক্য আমরা এটা জানতে পারলাম এই প্যারাগ্রাফে। কুইকলি পড়তে হবে এবং জাস্ট মেইন জিনিসটা বুঝতে হবে, হ্যাঁ? আমি ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তেছি, বাট মানে উম, মানে অবভিয়াসলি টোফেলে তো ওয়ার্ড বাই ওয়ার্ড জোরে জোরে পড়ার কোনো স্কোপ নেই, অত সময়ও নেই। সো খুব দ্রুত স্কিম ওভার করে জাস্ট মেইন পয়েন্ট আইডেন্টিফাই করতে পারা, এটা স্কিলটা গ্রো করবে যত প্র্যাকটিস করবো, হ্যাঁ। উইকস অন দ্য আদার হ্যান্ড, মানে উইকস হইতেছে ডেমোক্রেটের অপোজিশন, এর আগের প্যারাগ্রাফ সেটা আমরা জানলাম। Whigs, on the other hand, were more comfortable with the market. For them, commerce and economic development were agents of civilization. Nor did the Whigs envision any conflict in the society between farmers and workers on the one hand and business people and bankers on the other. Economic growth would benefit everyone by raising national income and expanding opportunity. The government's responsibility was to provide a well-regulated economy that guaranteed opportunity for citizens' ability. মানে উইগরা হইতেছে মোস্টলি মনে হইতেছে যে ইকোনমির গ্রোথ এর উপর ফোকাস করতেছে, আর হচ্ছে ডেমোক্র্যাটস না মূলত লোকদের উপর ফোকাস করতেছে, এটা মনে হলো আর কি। Okay, Whigs and Democrats differed not only in their attitude toward the market, but also about how active the central government should be in people's lives, মানে personal life এর কথা বলা হচ্ছে। Despite Andrew Jackson's inclination to be a strong president, Democrats as a rule believed in limited government. Government's role in economy was to promote competition by destroying monopolies and special privileges. এটা কে মনে করতেছে? ডেমোক্র্যাটরা মনে করতেছে। ওকে, ওরা মনে করতেছে যে মনোপলি অর্থাৎ একছত্র আধিপত্য কোনো যদি বিজনেস থেকে থাকে সেটা হচ্ছে ডিস্ট্রয় করতে হবে। In keeping with this philosophy of limited government, Democrats also rejected the idea that moral beliefs were the proper sphere of government action. মানে মনে করতেছে যে গভর্নমেন্ট আছে মোরাল বিলিফ অর্থাৎ পার্সোনাল লাইফ অর্থাৎ তোমার মূল্যবোধ নিয়ে সে টানাটানি যেন না করে গভর্নমেন্ট, এটা তারা মনে করে আর কি, ডেমোক্রেটসরা মনে করে। রিলিজিয়ন এন্ড পলিটিক্স দে বিলিভড শুড বি কেপ্ট ক্লিয়ারলি সেপারেট and they generally opposed humanitarian legislation. ওকে, সো এটা ডেমোক্রেটদের ভিউ। তারপরে উইগসদের ভিউ তাহলে এটার অপোজিটটা, সো আমি জানি এখানে এটা আছে। তারপরে ইন সাম ওয়ে দ্য সোশ্যাল মেকআপ অফ দ্য টু পার্টিস ওয়াজ সিমিলার। ওকে, সোশ্যাল মেকআপ বলতে কি বুঝাইছে, এটা এটা পড়লে বোঝা যাবে। To be competitive in winning votes, Whigs and Democrats both had to have an opportunity to support the farmers, larger group in society, in other words, আচ্ছা, তো এখানে বুঝাইতেছে যে হচ্ছে মানে ভোট কিভাবে জিতবে, হ্যাঁ, মানে এটা তো ডেমোক্রেসি, ডেমোক্রেসিতে ভোট যে বেশি পায় সে জিতবে। সো এখানে মেইনলি বুঝাইতেছে যে আহ, কে কোন ধরনের লোককে টানতেছে মেবি। The Whigs appealed to planters who needed credit to finance their cotton and rice trade in the world market. To Democrats attacked farmers isolated from the market, acha, or uncomfortable with it. Rising entrepreneurs, monopolies. So মানে উইগরা বড় লোক অথবা যারা ট্রেডিশনাল তাদেরকে টানতেছে, আর হচ্ছে যারা ডেমোক্র্যাট অ্যান্ড্রু জ্যাকসনের যে পার্টিটা তারা হচ্ছে তোমার ইয়েদেরকে টানতেছে, যারা হচ্ছে আনকনভেনশনাল একটু, যারা নতুন এন্টারপ্রেনিউর অথবা যারা হইতেছে আইসোলেটেড একটু, হ্যাঁ, এরকম কিছু একটা বলা হয়েছে। তো এটার ভিত্তিতে তোমাকে এখন হচ্ছে অ্যান্সার করতে হবে। সো সবচেয়ে মেইন যে দুটো স্ট্র্যাটেজি সব প্রশ্নে মোটামুটি লাগে, যে প্রসেস অফ এলিমিনেশন, একদম অবভিয়াস এবং ভুল জিনিসপাতিটা বাদ দেওয়া, আর ভোক্যাব ম্যাচিং অর্থাৎ ভোক্যাবটা একটু আগে থেকে গ্রো করতে হবে। সো ডিরেক্ট ম্যাটের সাবস্ক্রিপশন কেনার আগে থেকেই যদি কেউ হচ্ছে
ওর ভোক্যাবটার অ্যাক্সেস পায়, ওটা পাওয়া যায় আসলে। গ্রেক ম্যাটের সাবস্ক্রিপশন লাগে না ওর ইয়ে ভোক্যাব এর রিসোর্স গুলো অ্যাক্সেস করার জন্য। ভোক্যাবের রিসোর্সটা ফ্রি ফর অল, জাস্ট ওই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খুললেই হয়। সো ওই ওয়েবসাইট থেকে অ্যাকাউন্ট খুলে ভোক্যাব গুলো আগে থেকে শিখে রাখলা, এন্ড দেন হচ্ছে আহ পরে হচ্ছে গ্রেগ ম্যাটের সাবস্ক্রিপশন কিনে তুমি প্র্যাকটিস ট্যাকটিস করলা, ও যে স্ট্রাকচারে তোমাকে প্র্যাকটিস করতে বলে ওভাবে করলা। ভোক্যাব ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রিসোর্স। হ্যাঁ, তো এখানে কি বলছে, অ্যাকর্ডিং টু প্যারাগ্রাফ 4, প্যারাগ্রাফ 4 দিয়ে দেয়, হ্যাঁ দিয়ে দিছে এখানে। অ্যাকর্ডিং টু প্যারাগ্রাফ 4, ডেমোক্র্যাট উড বি মোস্ট লাইকলি, আর ডেমোক্র্যাট would be most likely to support a government action in which of the following areas? Okay, তো স্টেট রিলিজিয়ন, না স্টেট রিলিজিয়ন করে না, আমরা করছি যে তারা পার্সোনাল লাইফে হচ্ছে ইন্টারফেয়ার করতে চায় না। সাপোর্টিং হিউম্যানিটেরিয়ান লেজিসলেশন, এটাও মেবি না। ডিস্ট্রয়িং মনোপলিস, আমি তো করে রাখছি এখানে, দাগায় দিয়ে রাখছি, এটা জাস্ট বলে দিছে ডিস্ট্রয়িং মনোপলিস, এক্সাক্ট কথাটাই বলে দিছে, সো ভোকাবও ম্যাচিং করা লাগবে না, জাস্ট এই কথাটাই এখানে আছে। রেকমেন্ডিং পার্টিকুলার মোরাল বিলিফস, এই এ এন্ড বি হবে না, কারণ আমরা জানি যে হচ্ছে ওরা পার্সোনাল লাইফ ইন্টারফেয়ার করতে পছন্দ করে না। সো এই দুইটা বাদ। আর ভোক্যাব ম্যাচিং করতে গেলে এখানে ভোক্যাবুলারি জানানোর দরকার নেই, ডিস্ট্রয় ডিস্ট্রয়, মোনোপলি মোনোপলি, এটা সি। তারপরে হচ্ছে অ্যাকর্ডিং টু প্যারাগ্রাফ 1, presidency of Andrew Jackson was especially significant for which of the following reasons? আচ্ছা, সো অ্যান্ড্রু জ্যাকসন যে প্রেসিডেন্ট হয়েছে এটা ইম্পর্টেন্ট কেন? হ্যাঁ, so the president granted a portion of his power to the Senate. The president began to address the Senate on a regular basis. It was the beginning of the modern presidency in the United States. It was the first time that the Senate had been known to oppose the president. Acha. The development of the modern Andrew Jackson, এই যে এখানে শুরু লাইনে বলে দিচ্ছি, the development of the modern presidency, beginning of the modern presidency, ঠিক আছে? তো এখানে আর ফার্দার যাওয়ার দরকার নেই। হ্যাঁ, এই লাইনটা দাগাইছি কেন, আমার মনে হয় পরের একটা প্রশ্ন ছিল ওটার জন্য, তো এটা লাগবে না। ওকে, সো দ্য ডেভেলপমেন্ট অফ দ্য মডার্ন প্রেসিডেন্সি, শুরুতে বলে দিচ্ছে ডেভেলপমেন্ট আর বিগিনিং, হ্যাঁ মোটামুটি সিমিলার ওয়ার্ড, অফ দ্য মডার্ন প্রেসিডেন্সি, অফ দ্য মডার্ন প্রেসিডেন্সি। ওকে, সো ভোকাব ম্যাচিং সি ডান। সি 6 নাম্বার হচ্ছে একটা তোমার ইয়ে ভোক্যাব কোশ্চেন, অর্থাৎ ওয়ার্ড মিনিং চাইছে আর কি। তো এটা এই প্যাসেজটা না পড়েই বলা যায়, বুঝছো? এই এইটা মোটামুটি ফ্রি মার্কস। সো এইটা কোশ্চেন দেখলে আগে জাস্ট পড়বা এবং দাগায় রাখবা। হ্যাঁ, মানে এটার জন্য তোমার নর্মালি প্যারাগ্রাফটা পড়া লাগে না, প্যারাগ্রাফ পড়তে অনেক সময় লাগে। হ্যাঁ, সো এখানে টাইম সেভ করা যায়, জাস্ট এটা পড়বা আর দাগায় রাখবা, এটা গ্রেগ মেট্রের লোকটাও বলে। তো 7 নাম্বার হচ্ছে which of the following can be inferred from the paragraph 5 about variations in political beliefs within the Whig party? Acha. The Whigs, in contrast, viewed the government power positively. Acha. Variations in political belief within the Whig party. Acha. So in contrast, so এটা maybe হবে না। They believed, কেন হবে না? কারণ হচ্ছে উইথিন দ্য উইক পার্টি বলছে, আর এখানে ইন কন্ট্রাস্ট বলছে, আমি অ্যাজিউম করতেছি যে এটা কন্ট্রাস্ট টু ডেমোক্র্যাট বলছে না, তো মেবি এইটা হবে না, পরে আরো দেখা লাগবে। দে বিলিভ দ্যাট ইট শুড বি ইউজ টু প্রোটেক্ট দ্য ইন্ডিভিজুয়াল রাইটস অ্যান্ড পাবলিক লিবার্টি and that it had a special role where individual effort was ineffective. আচ্ছা, indeed in particular Whigs in the northern section of the United States also believed that government power should be used to foster the moral welfare of the country. আচ্ছা, so এখানে Whigs in the northern sections of the United States, হ্যাঁ, আর বলছে যে পলিটিক্যাল ভেরিয়েশনস উইথিন দ্য উইক পার্টি। সো তোমাকে উইক পার্টির মধ্যে যে ভেরিয়েশন ওটা বুঝতে হবে। সো এখানে কি বলছে, উইকস ইন দ্য নর্দার্ন সেকশন অফ দ্য ইউনাইটেড স্টেটস বলছে, তাই না? সো এটা হচ্ছে একটা অংশ, ইউনাইটেড স্টেটসের একটা পার্টিকুলার অংশে যারা উইক ছিল তাদের মধ্যে এই বিলিফটা ছিল। সো দে ওয়ার মাচ মোর লাইকলি টু ফেভার সোশ্যাল রিফর্ম লেজিসলেশন অ্যান্ড এইড টু এডুকেশন। হ্যাঁ, সো এই জিনিসটা হচ্ছে রিজিওনাল একটা জিনিস ব্যাপার। হ্যাঁ,
আর বাকি জিনিসগুলো এমনিতে প্রসেস অফ এলিমিনেশন দ্বারা বাদ দেওয়া যায়। হ্যাঁ, তা এরপরে আসে লিসেনিং। লিসেনিংটা আচ্ছা আমার জন্য তাহলে খুব আগের ডিফিকাল্ট স্লাইডে ছিল। একটু থাক, আগের স্লাইডে একটু থাক। আচ্ছা 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 আচ্ছা। এখানে যে লাস্টে যে ভোকাবের যেটা বললো, ভোকাবেরটা তো মনে হয় একদম কোনো রকম মানে কি বলবো এটাকে, প্যাসেজ পড়ার আগেই মোটামুটি একটা প্রশ্ন আনসার করে ফেলা যায়, 10 সেকেন্ড টাইম তো লাগে না। হ্যাঁ হ্যাঁ সাধারণত হ্যাঁ একদমই পারা যায় ওরকম প্রশ্নই থাকে, মানে গ্রেগ ম্যাটের ভোকাবুলারি ফলো করলে মানে ভোকাবে প্রবলেম হয় না নর্মালি পরীক্ষায়। আর হ্যাঁ লাস্টের যেরকম প্রশ্নটা দিল এরকম প্রশ্ন আসলে কয়েকটা থাকবে, যেরকম সরাসরি এখানে রিজিওনাল কথাটা ছিল না প্রশ্নে, কিন্তু ওই যে নর্দার্ন সেকশন দেখে রিজিওনাল যে বুঝতে হয়েছে, এই জিনিসটাই হুম, সবচেয়ে বেশি লাগে রিডিং এর মধ্যে, যে একটা শব্দ হ্যাঁ আছে সেই শব্দটা প্রশ্নের মধ্যে কোনোভাবে চেঞ্জ করে দিছে, সেই চেঞ্জটা বুঝতে পারছি নাকি, এটাই আসলে মেইনলি টেস্ট করে। হ্যাঁ, ওরা এভাবেই টেস্ট করে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা পরের। তো তো মুভিং অন, আমরা লিসেনিং সেকশনে, লিসেনিং সেকশনটা এই যে লাস্ট যে স্কিলটার কথা বললো ভোক্যাব ম্যাচিং, এই স্কিলটার উপরে অনেকটা ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তো ওরা কি বলতেছে এটা বুঝতে পারতে হবে এবং সেই অনুযায়ী দেখাতে হয়। So আমার এটা প্রচুর ভুল হইতো, কারণ আমি কনটেক্সট বুঝতাম না অথবা একটু ভুল বুঝতাম। সো এইটা আমার জন্য জাস্ট পিওর প্র্যাকটিস। সো ওই অনেক প্র্যাকটিসের রিসোর্স গ্রেক ম্যাটের অফিসিয়াল, মানে গ্রেক ম্যাটের ওয়েবসাইটে আছে, অফিসিয়াল ইটিএস অনেক রিসোর্স আছে, অনলাইনে একটু ঘাটলেই পাওয়া যায়। So ওগুলোর নামে আমি এটা প্র্যাকটিস করছি প্রচুর। তো ইভেনচুয়ালি ঠিক হয়েছে। এখানে হচ্ছে দুই ধরনের কোশ্চেন থাকে নর্মালি, আমার যতদূর মনে পড়ে, আরো থাকতে এক্স্যাক্টলি মনে পড়তেছে না এট দিস মোমেন্ট। একটা হচ্ছে একটা উত্তর ঠিক আছে, আর একটা হচ্ছে দুইটা অ্যান্সার চুজ করতে হয়। হ্যাঁ, তো যদি একটা ঠিক চুজ করো একটা ভুল চুজ করো তাইলে হবে না। হ্যাঁ, দুইটাই ঠিক চুজ করতে হবে। এখানে অ্যালগোরিদমটা আই এম নট এক্স্যাক্টলি শিওর, একটু কম বেশি হয় মার্কসে। আরেক সো টাইপের প্রশ্ন থাকে, একটা তোমার, হইতেছে সিরিয়াল করা, যেমন এক একটা সিরিয়ালে বললো, লাইক একটা হ্যাঁ হ্যাঁ প্রফেসর একটা স্পিচ দিল যে মাটির লেয়ার হইতেছে এ বি সি ডি ই, পাঁচটা লেয়ারের নাম বললো, তখন একটা প্রশ্নে থাকে যে সিরিয়াল অনুযায়ী জিনিসটা লেখো। এই জিনিসটা একটু কঠিন, কারণ অবশ্যই যখন এটা তো আগে অডিওটা প্লে হয় তারপরে প্রশ্নগুলো আসে, সো অডিও প্লে হ্যাঁ হওয়ার সময় খুব তাড়াতাড়ি ভালো মানে শর্ট ফর্মে হলেও নোট করে ফেলা লাগবে যে কোনটার পরে কোনটা, বা আসলে প্র্যাকটিস করতে করতে যেটা হয় যে কোন জায়গা থেকে প্রশ্ন আসবে মোটামুটি আন্দাজ করা যায়, সেই জায়গাটা ভালো মতো নোট করে, না হলে সিরিয়ালে একটার পর একটা এরকম পাঁচটা লেখা আসলেই কঠিন ওই টাইপের প্রশ্নটা। ওই একটা হ্যাঁ চয়েসও সোজা, আবার দুইটা চয়েসও কঠিন, কারণ দুইটার মধ্যে একটা ভুল করলে প্রশ্ন ভুল হয়ে যায়। সো এটাও একটু ডিফিকাল্ট। হ্যাঁ, স্পেশালি এখানে আমি মানে গ্রেক ম্যাটার এটা বলে, আর হচ্ছে ইয়েতেও ছিল যে হচ্ছে নোটটা এভাবে করতে, হায়ার এটা যদি পেজ হয় then মাঝামাঝি ভাগ করে নিয়ে একটা মেইন টপিক এর নিচে ডিটেল গুলো, হ্যাঁ, আর মেইন টপিক এর নিচে ডিটেল গুলো, মেইন টপিক এর নিচে ডিটেল গুলো এভাবে নোট করতে, তাইলে হচ্ছে একটা হায়ারার্কি থাকে, একটা ফ্লো থাকে। সো আমি যখন পড়বো তখন আমি হচ্ছে ট্রেস করতে পারবো যে এই এই স্পেসিফিক জিনিসটা কোন টপিকের আন্ডারে অথবা কিরকম। এটা এক্স্যাক্টলি হয়নি আমার, খুব এলোমেলো নোট হয়েছিল, বাট অ্যাটলিস্ট চেষ্টা করছি যে একটা মেইন টপিক এই দিকে রেখে এর নিচে যা বলছে সেটা তার নিচে রাখা। সবসময় হয় না, কনভারসেশনের ফ্লো একটু এদিক সেদিক হয়। আর একটা জিনিস হচ্ছে যে মাঝে মধ্যে ওরা ইয়ে বলে, ম্যাচিং করতে বলে, মানে এমন একটা প্রশ্ন আসে যে এই জিনিসটা কোন কনসেপ্টের সাথে ম্যাচ করে। তো তোমাকে এইটা এটার সাথে ম্যাচ করবে, এটা এটার সাথে ম্যাচ করবে, ওটা ওটার সাথে ম্যাচ করবে, এরকম। হ্যাঁ, তো এটাও একটু ডিফিকাল্ট হয়ে যায়, এটা প্র্যাকটিসের উপরে পুরোপুরি। আর তুমি একবারই শুনতে পারবা, এক্সেপ্ট ও কিছু প্রশ্ন যেখানে ওরা স্পেসিফিকলি বলে যে ও ও এই কথাটা কেন বললো, তারপর ওই কথাটা সে রিপ্লাই করে। হ্যাঁ, তো সবসময় হচ্ছে যে মৌখিক যে ভাষা, সেই ভাষার কিছু স্পেশাল মিনিং থাকে স্পেসিফিক কনটেক্সটে। হ্যাঁ, তো আমি ভাবছিলাম যে তুমি এটা করে ফেলছো, এরকম একটা কথা। হ্যাঁ, আই থট দ্যাট ইউ হ্যাড অলরেডি ডান দ্য ওয়ার্ক। সো এই কথাটা কেন বলছে? সো আসলেই সে কথা কাজটা করছে, অথবা সে সার্কাজম করে বলতেছে যে তুমি করো নাই আমি জানি, তাও আমি এটা বলতেছি। ঠিক আছে, সো এই কথাগুলো ধরতে পারতে হয় কিছুটা। আমি মানে বুঝতে পারতেছি কিনা জানি না, বাট না একটু এটা যদি কেউ প্র্যাকটিস করো তাহলে ধরতে প্রিপারেশন পারবো। নিলেই বুঝবে যে এটা আসলে কি বলছি, মানে এটা তো একটু একটু মানে হ্যাঁ প্রিপারেশন নেওয়ার পরে বোঝার জিনিস যে মিনিংটা হ্যাঁ কি, কথার মিনিংটা কি সেটা। আরেকটা জিনিস মনে হয়েছে লিসেনিং এ কনসেন্ট্রেশন রাখা, কনসেন্ট্রেশন গেলে শেষ, মানে ওই কয়েকটা প্রশ্ন ইয়েস। একদমই শেষ যদি না শুনে কেউ, এটা পারার আর কোনো হ্যাঁ ওয়ে নাই, আন্দাজে দাগায় আসা যাবে কারণ নেগেটিভ মার্কিং নাই, বাট হ্যাঁ কনসেন্ট্রেশন খুব ইম্পর্ট্যান্ট। এই ফেসবুক ফেসবুক মানে স্ক্রল করতে করতে এমনিতেই অ্যাটেনশন স্পেন কমে গেছে মানুষের, সো এটা আসলে কনসেন্ট্রেশন খুবই ইম্পর্ট্যান্ট।
হ্যাঁ, গ্রেগ ম্যাটও এটা এমফাসাইজ করে যে হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং করতে হবে। অ্যাক্টিভ লিসেনিং অর্থাৎ ও কি বলতেছে সেটার দিকে খেয়াল রাখা, সেটার দিকে খেয়াল রাখার জন্য অনেক টেকনিক সে বলে দেয়। একটা টেকনিক আমার কাজে লাগছে যে বারবার নিজের প্রশ্ন করা, কি বলতেছে কি বলতেছে, কি নিয়ে কথা হচ্ছে, হ্যাঁ। আর কনস্ট্যান্টলি লিখতে থাকা। আমি একদম ফার্স্ট টু লাস্ট আমি লেখে লেখে হাত ব্যথা করে ফেলাইছি, মানে পুরোপুরি যা বলছে অলমোস্ট সবকিছু লেখার চেষ্টা করছি, হ্যাঁ। সো তাইলে একটা অ্যাক্টিভ লিসেনিং এর একটু হয় আর কি, অ্যাক্টিভ লিসেনিং ধরতে পারা যায় যে কি বলতেছে। আর মেইন হচ্ছে এখানে তো লিসেনিং এ তো কোনো মানে ইনভেনশন কিছু নাই, তোমার কোনো কনক্লুশন ড্র করতে হবে ঠিক এরকমও না, তোমাকে থরলি বুঝতে হবে যে কি নিয়ে কথাবার্তা হচ্ছে। এর নেক্সট সেকশন হচ্ছে স্পিকিং। আচ্ছা, লিসেনিং এ স্পিকিং আরেকটা কথা, লিসেনিং এ আরেকটা কথা, সেটা হইতেছে একদম পরীক্ষার প্রিপারেশনের আগে, মানে কেউ কোনো গ্রেগ ম্যাট টেক মেটও নামাইলো না, মানে গ্রেগ ম্যাটও অ্যাকাউন্ট খুললো না, কিছুই করলো না, একটা প্রিপ কাজ করতে পারে, সেটা হইতেছে এমনিতে ইউটিউবে কোনো ভিডিও দেখতেছে, সেই ক্ষেত্রে আসলে কি বলতেছে, পডকাস্ট টাইপ কিছু বা লাইক ডকুমেন্টারি টাইপ কিছু দেখার সময় যদি অ্যাক্টিভ লিসেনিং করে, সেটা কিন্তু একটা প্রিপারেশনের পার্ট হয়ে যাবে, কারণ যে আসলে হ্যাঁ, এই কথাটা সিরিয়াসলি যে শুনতেছি সেই জিনিসটা। হ্যাঁ, exactly. তো নেক্সট যে সেকশন স্পিকিং। স্পিকিংটা হচ্ছে, স্পিকিংটা মেনলি কি বোঝায় যে কোনো একটা কথা তোমার বলতে হবে, কিন্তু যে সোফেলের যে স্পিকিংটা এটার শুধু প্রথম প্রশ্নটাই হইতেছে তোমার নিজে থেকে কিছু বলার চান্স দিবে। আর বাকি যে কোশ্চেন গুলো সেগুলো হচ্ছে তোমাকে বেসিক্যালি সামারাইজ করতে হবে, সামারাইজ করে এই কথাটা তোমার মুখ দিয়ে বলতে হবে। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে তোমাকে এই যে একটা প্রশ্ন দিয়ে দিবে এরা। প্রশ্নটা হচ্ছে এটা কি ক্যান্সার, প্রশ্নটা তোমার এখানে লিখিত ফরম্যাটে দেওয়া থাকে। তারপরে তোমার প্লে বাটনটা ক্লিক করার পরে তোমার প্রশ্নটা মৌখিক ভাবে তারা বলবে, তারপরে 15 সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য দিবে তোমাকে। এই 15 সেকেন্ড টাইমে তুমি একটা রাফ আউটলাইন লিখে নিবা যে তুমি কি, তোমার অপিনিয়নটা কি এবং কেন, এতটুকু জাস্ট বলে নিবা, জাস্ট লিখে নিবা, হ্যাঁ। তারপরে তুমি হচ্ছে কিওয়ার্ড গুলো লেখার পরে দেন 15 সেকেন্ড ইজ নট আ লট অফ টাইম। তুমি একটু চিন্তা করলা, কিওয়ার্ড গুলো লেখলা, এন্ড আফটার দ্যাট তোমাকে বলবে যে স্পিক ইউর রেসপন্স আফটার দ্য বিপ। এই কথা বলার পরে বলতে বলতে তুমি তোমার মধ্যে সাজায় নিবা যে কি বলতে চাও আসলে। তারপরে যখন রেসপন্সটা রেকর্ড করা শুরু হবে দেন তুমি যে কিওয়ার্ড গুলো ওগুলো কনস্ট্যান্ট রেখে তুমি সেন্টেন্সটা সাজায় নিলা নিজের মতো করে। তো এক্সাম্পল হচ্ছে some people would unexpectedly receive a large amount of money and spend it on practical things while others spend it on pleasure only. Which do you think is better and why? So এটা এটা তুমি তো যদি খুব তা দ্রুত পড়ে ফেলতে পারো তাহলে তোমার কথা বলার সময় তুমি লেখা শুরু করে দিতে পারো, তুমি প্রিপারেশন শুরু করতে পারো, তাহলে প্রিপারেশনের জন্য একটু 5 সেকেন্ড অথবা এক্সট্রা পাইলেও পাইতে পারো, তাই না? তো আমি কিছু কিছু কোশ্চেনে এটা আমার মানে যেগুলো কোশ্চেন একটু সিম্পল ছিল, তো আমি হচ্ছে আগে থেকে প্রিপারেশন নিতে পারছিলাম, মানে আমি জাস্ট এটা পড়ে দেন আমি দেখে ফেলছি যে কি বলতে চাই, তারপর শুনছি, তখন গুছাইছি এন্ড রেসপন্স টাইমে বলছি, হ্যাঁ। তো এটা তোমার নিজে থেকে এটার একটা ফরম্যাট দাঁড় করাইলে খুবই ভালো হয়, বুঝছো? তো এটা আমার একটা ফ্রেন্ড তাসিফ হাসান খান, ওর আমি এটা আসলে টোফেল পরীক্ষা দেওয়ার পরে পাইছি এটা, বাট তাও পাইছি। সো তোমাদের সুবিধার্থে এখানে দিলাম। তো কোয়েশ্চেন নাম্বার 1, 45 সেকেন্ড, যেটা নো প্যাসেজ অর অডিও, অনলি কমেন্ট অন দ্য টপিক। সো এই স্ট্রাকচারটা তুমি একটু কনস্ট্যান্ট রাখো। মানে তুমি তো সেন্টেন্স নতুন করে প্রত্যেকটা প্রশ্নের জন্য আলাদা করে সাজানোর থেকে একটা কনস্ট্যান্ট স্ট্রাকচার যদি রেখে দাও, তার মাঝে তুমি যে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো ঠিক করে রাখো, হ্যাঁ। তো তুমি, তোমার কাছে একটা অপিনিয়ন চাওয়া হবে, তুমি একটা অপিনিয়ন বলবা যে হ্যাঁ আমি এটা চাই, আমি মনে করি যে টাকা পয়সা থাকলেই খরচ করে দেওয়া ভালো, হ্যাঁ, এটা আমার অপিনিয়ন। সো আমার বলবো ফর মি দ্য কোশ্চেন ইজ এ নো ব্রেইনার, এটা আমি এই প্রথম লাইনটা আমি এরকম কিছু বলি না। তো আই ডেফিনেটলি বিলিভ না, আমি জাস্ট বলি যে আই থিঙ্ক দ্যাট স্পেন্ডিং মানি অন প্লেজার ইজ দ্য মোর রিজনেবল থিং টু ডু বিকজ উই ডোন্ট নো হাউ লং উই উইল লিভ। তারপরে বলে দিবা যে হচ্ছে money is mainly earned to make our lives better, and if it's not spending towards that end, then it doesn't make any sense to have the money, it's just a number in the bank account, এরকম কিছু একটা বলে দিবা। তোমাকে খুব বেশি লজিক্যাল হতে হবে না, জাস্ট তুমি একটা রিজন বলবা, রিজনের পেছনে সাপোর্টিং আইডিয়া দিবা। তোমার রিজন গুলো ভুয়া হইতে পারে, ভুল হইতে পারে, লজিক্যালি ফ্লড হইতে পারে, ডাজন্ট ম্যাটার, তুমি জাস্ট একটা অপিনিয়ন দিবা, অপিনিয়নের মধ্যে রিজন দিবা, ঠিক আছে? এরকম হইতে পারে যে বিকজ পার্সোনাল কোন একটা স্টোরি বলবা, যে বিকজ মাই ফাদার ইউজ টু
store a lot of money, but in the end it turned out that most of the money went unused and it was taken away, and we could not use it, and we in the meantime we did not live a good quality of life, এরকম কিছু একটা বলে দিলা। পার্সোনাল যদি এক্সাম্পল দাও খুবই ভালো, অথবা যদি কোনো এক্সাম্পল দিতে পারো তাহলে খুবই ভালো, মানে একটা অপিনিয়ন, রিজন, তারপরে রিজনের এক্সাম্পল, যদি দুটো দিতে পারো তাহলে তো 100 ফুল মার্ক পাওয়ার কথা। বাট অন্তত একটা অপিনিয়ন ওটা তো দিতেই হবে, তারপরে রিজন আর এক্সাম্পলটা দেওয়ার চেষ্টা করবা, তাহলে ইয়ে দুটো দিতে পারলে আরো ভালো। আমি চেষ্টা করতাম দুটো দেওয়ার জন্য, বাট সবসময় সময় হতো না, 45 সেকেন্ড ইজ নট আ লট অফ টাইম। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, read a short passage, listen to a conversation on the same topic, and then you will be asked a question about them. After you hear the question, you will have 30 seconds to prepare your response and 60 seconds to speak. So এই আচ্ছা যে এই 2 নাম্বার আর আচ্ছা, একটা কোশ্চেন, 60 সেকেন্ডের পরে কি রেকর্ডটা অফ হয়ে যেত না? আমার তো মনে হয় কোনো চান্স ছিল না তখন কথা বলার, মানে 60 সেকেন্ডের পরে তো অপশনটাই অফ হয়ে যায়। হ্যাঁ, যতটুকু মনে পড়ে আর কি। অফ হয়ে যায়, হ্যাঁ, মানে আমি 60 সেকেন্ডই, এর চেয়ে বেশি যাওয়া যাবে না, এর 1-2 সেকেন্ড আগে শেষ করা যায়, আবার শিওর বেশি না। আগেও শেষ করে ফেলা যায় না। না, ওইরকমই, মানে বেশি আগে শেষ করে ফেলা যায় না জিনিসটা, মানে গেলে হ্যাঁ ওইটা তার হ্যাঁ, স্পিকিং এর সবচেয়ে ভালো প্রবলেম। যে 59 সেকেন্ড। হ্যাঁ, একদম তো কাছে ওই রকম টাইম কথা বলা। হ্যাঁ, একদম 60 সেকেন্ডের কম বেশি, এটা পুরোপুরি প্র্যাকটিসের উপরে। অনেক শর্ট 40 সেকেন্ডের মধ্যে যদি শেষ করো তাহলে 20 সেকেন্ড একটা সাইলেন্ট গ্যাপ থাকে, সেটা তোমার স্কোরকে নেগেটিভলি এফেক্ট করবে। আবার যদি 67 সেকেন্ড কথা বলতে হয়, তোমার কথাটা যদি এরকম হয়ে থাকে, দেন তোমার হচ্ছে অনেক কথা তুমি বলতে পারতা কিন্তু বলতে পারো নি, কারণ তারপরে রেকর্ডিংটা অফ হয়ে যাবে, সেই যে গ্রেড করবে তোমাকে সে হয়তো ওটা পাবে না। So সেটা তোমার মার্ককে নেগেটিভলি এফেক্ট করবে। সো সবচেয়ে ভালো 55 সেকেন্ড, 57 সেকেন্ড এরকম সময় শেষ করা। এটা আসলে এভাবে হয় না, কথা বলতে গেলে তো কম বেশি হয়, একটু আটকাইতে হয়। আমরা তো নেটিভ স্পিকার না। সো এরকম যে সাইলেন্ট গ্যাপ থাকে, সো এটা পুরোপুরি প্র্যাকটিস, এটা যত ভালো করতে পারো। আর এই যে শর্ট প্যাসেজ পড়া এবং কনভারসেশন শোনা, এখানে আসলে নিজের কোনো অপিনিয়ন দেওয়ার কোনো স্কোপই নেই। যদি নিজের অপিনিয়ন দাও ওটা তোমার মার্ককে নেগেটিভলি এফেক্ট করবে। তো এই ক্ষেত্রে তোমার হচ্ছে কিছু ভালো টিপস থাকে, তোমার ইয়েতে ছিল ওই যে টোফেল আইবিটির যে অফিসিয়াল প্রিপারেশন ম্যাটেরিয়াল, সেখানে বলে দেয় সবকিছু কিভাবে করলে ভালো ভালো মার্ক পাওয়া যেতে পারে। তো ওরা আসলে একটা গ্রেড গ্রেডিয়েন্ট, মানে গ্রেডিয়েন্ট না, একটা ম্যাট্রিক্স দিয়ে দেয়। ম্যাট্রিক্সে তোমার সবচেয়ে ভালো যে রেসপন্স সেটার ক্যারেক্টারিস্টিক কিরকম হবে ওটা বলে দেওয়া থাকে। সো ওটা ফলো করার ট্রাই করবা। গ্রিক ম্যাথে যেভাবে বলে আমি এক্স্যাক্টলি ওইভাবেই করার ট্রাই করছি, সো ইট ওয়ার্ক, ইজ এক্সপিরিয়েন্সড। আর এখানে তোমার মেইনলি বলা হয় যে স্টুডেন্ট হেলথ সার্ভিসেস নিড, মানে এটা এক্সাম্পলটা আর কি, স্টুডেন্ট হেলথ সার্ভিসেস নিড ইমপ্রুভমেন্ট। সো দ্য কারেন্ট সিচুয়েশন ইজ আনঅ্যাকসেপ্টেবল, তারপর অনেক ক্রাউডেড। দ্য টু সাজেশন, সে দুইটা সাজেশন দিচ্ছে। ফার্স্ট কি, কোয়ালিটি ট্রিটমেন্ট, অ্যান্ড সেকেন্ড হচ্ছে আরো একদিন খোলা রাখা। ওকে, সো সে হইতেছে একটা প্রবলেম স্টেট করছে এবং দুইটা সাজেশন দিছে। সো তুমি খুবই দ্রুত এইটা করে জাস্ট দুইটা লিখে রাখবা যে হচ্ছে কে কি বলছে এবং কেন বলছে এই দুটো। ওকে, দেন হচ্ছে the man expresses his opinion about the student suggestion and that are made in the letter. State the man's opinion and explain the reasons he gives for holding that opinion. ওকে, তো তুমি এখানে হচ্ছে শুনবা কি বলছে, তারপরে তুমি নোট করবা। শুনতে শুনতে নোট করা যায়, হ্যাঁ। আর এই জিনিসটা তোমাকে দেখানোই থাকে, তাই না সামিউল? মানে এই জিনিসটা তো মানে অ্যান্সার করার সময় জিনিসটা অ্যাভেলেবেল থাকে, চোখের সামনে থাকে, তাই না? ওদের মনে পড়ে অন্যটা। হ্যাঁ, কিন্তু দেখা, তখন তো আসলে দেখে দেখে কিছু বলারই নাই, আর নিজের নোট দেখেই বলা লাগবে। হ্যাঁ, মানে নিজের নোট নিজের দেখে বলা নোট না লাগবে। করে আসলে বলা যাবে না হঠাৎ করে, কারণ একটা জিনিস তো ইম্পর্টেন্ট, চেক করে যে সে বাইজা পড়তেছে নাকি। বাইজা পড়লে তো সেটা একটা ভালোই গ্রেড কমে যাবে ওটার জন্য, ফ্লুয়েন্সি নাই। হ্যাঁ, সো নোট মানে করেই এখান বলা থেকে লাগবে স্পিকিং এ। এখান থেকে নোট করে ইয়ে কর, নোটটা রাখতে হয় দুইটা জায়গা থেকেই। এখানে তোমাকে 6 সেকেন্ড টাইম দিয়ে দেওয়া হবে কথা বলার জন্য। 60 সেকেন্ড টাইমের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 15 সেকেন্ডের মতো অথবা 10 সেকেন্ডের মতো এই জিনিসটা বলার চেষ্টা করতে হবে, হ্যাঁ, যে হচ্ছে
এই লিখিত পার্টে কি বলছে। সো এটা খুবই শর্টে এক সেন্টেন্সের মধ্যে পারলে বলতে হবে যে দ্য স্টুডেন্ট, মানে দ্য রাইটিং পার্ট অথবা দ্য লেটার অথবা দ্য এসে, যেটাই দেখ ওরা, সো দ্য লেটার সাজেস্ট দ্যাট the health center service is very bad and it can be improved by two things. The two things are the health center needs to have more doctors and it needs to be open on a certain day of the week. কোন ডে সেটা লিখে রাখবা। তো ওটা বলে দিবা। So, এক অথবা দুই সেন্টেন্সের মধ্যে এটা শেষ করে দিবা, 10 সেকেন্ডের মধ্যে এটা শেষ। আর তারপরে কনভারসেশনে বাকি টাইম 50 সেকেন্ড 45 সেকেন্ড এখানে ফোকাস করলে ভালো হয়। হ্যাঁ, এখানে কি বলছে সেটা তুমি স্ট্রাকচারের বা যে হায়ারার্কিক্যাল নোট টেকিং সিস্টেম যেটা ওইভাবে নোট নিয়ে রাখবা এন্ড দেন জাস্ট সামারাইজ করে বলবা। এখানে এখানে যত পারা যায় ইনফরমেশনটা রাখা, মানে ইনফরমেশন ঢোকানো, রিজনিং গুলো ঢোকানো, মানে নর্মালি এখানে যে কথা বলতেছে সে তার কাউন্টার লজিক থাকে প্রত্যেকটা পয়েন্টে। সো ওই মেইন কাউন্টার লজিক যে মেইন পয়েন্ট গুলো ওগুলো মাস্ট রাখতেই হবে। হ্যাঁ, এক্সাম্পল রাখতে পারলে আরো ভালো। সাইমন কি জানি হ্যাঁ, বলতেছিলা? এখানে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। একটা হইতেছে যে এখানে কিন্তু একই সাথে রিডিং, লিসেনিং, স্পিকিং সব হইতেছে। আর আরেকটা হ্যাঁ। হইতেছে কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন বাদ না দেওয়া, কারণ একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যদি আমি বাদ দেই সেটার জন্য মার্ক কাটবে। যেরকম কথার কথা একটা পাখির ডেসক্রিপশন দিতেছে, তো সে চারটা ফিচার বললো পাখির, সেই চারটা ফিচারই বলা লাগবে। মানে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, সেই ক্ষেত্রে এমন হুম হলো হুম তিনটা হুম ফিচার হুম। নিয়ে এক্সপ্লেন করতে যে একটা ফিচার পুরাই বাদ দিয়ে দিলাম, সেই ক্ষেত্রে কিন্তু ওটা একটা প্রবলেম যে সে কেন বাদ দিল। তাই সব ইম্পর্টেন্ট ফিচার যাতে থাকে রেসপন্সের মধ্যে। হ্যাঁ, আর এক্সাম্পল যে বললো যে মানে এই যে পাখির ফিচার ধরো কথার কথা, সেখানে বিগ সাইজ কিরকম, সে খায় কিরকম জায়গায়, অথবা ডিম পারে কোথায়, সরি, ডিম পারে কোথায় ইত্যাদি। সো এইসব কিছুর মধ্যে যতটুকু শর্টে পারা যায় ডিটেল গুলো ক্যাপচার করা। হ্যাঁ, আর এরপরে এই কোশ্চেনেও তুমি একটা ফরম্যাট মুখস্থ করো, মোরালেস ফরম্যাটটা মুখস্থ, অর্থাৎ টেমপ্লেট, অর্থাৎ তুমি আগে পরে শেষে মাঝে কি বলবা, আর প্রত্যেকটা সেন্টেন্সের শুরুটা কিভাবে করবা ওটা যদি একটু মুখস্থ থাকে তাহলে ইউরো, মানে ওই জিনিসটা নিয়ে আর পরীক্ষার মাঝে চিন্তা করা লাগে না, জাস্ট ওটা লিখলা এন্ড দেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো জাস্ট তুমি তোমার যে পোর্শনটা কোশ্চেন স্পেসিফিক সেটা বসাই দিবে। হ্যাঁ, তো এটা একটা তৌসিফের ফরম্যাট, আমি এটা ফলো করিনি, আমারটা একটু ডিফারেন্ট ছিল, একটু ছোট ছিল, আমি ছোট ফরম্যাট ফলো করছি। হ্যাঁ, ইজি টু রিমেম্বার, মানে এখানে তোমার খুব বেশি ভার্বোজ হইলে খুব বেশি লাভ নেই। হ্যাঁ, খুব বেশি পেঁচায় যদি কথা বলো খুব বেশি লাভ নেই, সিম্পলি কথা বলো, কনভে করবা, যত পারো ডিটেল গুলা কনভে করার চেষ্টা করো, তাহলে লাভ আছে। তারপরে এই পরের কোশ্চেনটা কিছুটা সিমিলার, শর্ট প্যাসেজ করবা, দেন এটা কথা শুনবা এন্ড অন একাডেমিক টপিক মানে লেকচার, and then you'll be asked a question about them, 30 seconds to prepare and 60 seconds to speak. So basically similar, এটা এখানে ডিটেলটা আরো বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে সবচেয়ে বেশি মানে বেসিক্যালি লেকচার শুনতেছো তাই না, তো এখানে তোমার লজিক গুলো ধরতে পারতে হবে, কেন হয়েছে, কি হয়েছে, কেন হয়েছে, এবং এটার এক্সাম্পল, এরকম কাইন্ড অফ একটা ফরম্যাট। এটা প্র্যাকটিস করলে বোঝা যায়, আসলে ক্লিয়ার হবে। তো এরকম একটা ফরম্যাট কাইন্ড অফ দাঁড় করাবা, ইট উড বি গুড ইফ ইউ ক্যান। তারপরে রাইটিং পার্ট। রাইটিং পার্টে দুটো পার্ট থাকে। আচ্ছা সাইমুল, তোমাকে এই যে স্পিকিং নিয়ে আর কিছু বলার আছে? না, স্পিকিং এ তো ওই যে ফার্স্ট পার্ট ছাড়া বাকিগুলাই আসলে নিজের ওপিনিয়ন দেওয়ার কিছু নাই, তাই এটা খেয়াল রাখা লাগবে যে নিজের থেকে আবার কিছু বলে ফেলতেছি কিনা, কারণ ওখানে কিছু থাকবেই না হ্যাঁ নিজের কথা। আর স্পিকিংটা অনেক হ্যাঁ। বেশি ইম্পর্ট্যান্ট, কারণ মানুষ তো ওই বাইরে বাইরে পড়ার জন্য, মাস্টার্স বা পিএইচডি করতে যাওয়ার জন্য টোয়েফেল দেয়। অ্যান্ড সেই ক্ষেত্রে হতেছে রিসার্চ, টিচিং অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য স্পিকিং এর সাধারণত একটা মার্কের ক্রাইটেরিয়া থাকে যে 25 এরকম বা 24 এরকম পাওয়া লাগবে। ইউনিভার্সিটি ওয়াইজ আলাদা হয়। তো এটা কিন্তু বেশ ভালো মার্ক। আচ্ছা। তো 24 25 মিনিমাম বলা থাকলেও দেখা যায় একটু বেশি পাইলে ভালো। কেউ যদি 26 27 পায় স্পিকিং এ, সেটা হয়তো তার টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের ক্ষেত্রে কাজে লাগলেও লাগতে পারে, বা কোনো ইউনিভার্সিটি যদি রিকোয়ারমেন্ট বেশি থাকে। তো আগের থেকে স্পিকিং এর রিকোয়ারমেন্টটা আলাদা করে দেখে নেওয়া, কারণ স্পিকিং এ অনেক সময় মার্ক কম আসে, অন্যগুলা ভালো দেওয়ার পরেও স্পিকিং এ কম আসে, এরকম হয় দেখছি আমি। সো সেই ক্ষেত্রে স্পিকিং এর রিকোয়ারমেন্টটা আগের থেকে দেখে নিয়ে সেভাবে প্রিপারেশন নেওয়া ইম্পর্টেন্ট। এটাই সবচেয়ে বেশি ফোকাস মনে হয় দেওয়া উচিত কারো যদি মানে বাইরে অ্যাপ্লিকেশন করার চিন্তা থাকে, কারণ বাকিগুলাই মোটামুটি মার্ক আসা পড়ে, কিন্তু স্পিকিং এ মার্কটা তোলা কঠিন অনেকের জন্য আর কি। কেউ যদি স্পিকিং এ ভালো হয় তার জন্য এটা হবে না, সে এমনিতেই ভালো পারতে পারে।
হ্যাঁ, এখানে মানে স্পিকিং এ ভালো করার একটা উপায় আমি যেটা অবলম্বন করছি, যেটা হচ্ছে যে মোবাইল অথবা ট্যাব যেটা ডিভাইস থাক সেটাতে হচ্ছে বারবার রেকর্ড করা, নিজেকে 30 সেকেন্ড এর মধ্যে রেকর্ডিংটা ফিনিশ করতে হবে। সো আমি নিজে দেখতে পারতেছি যে কতটুকু টাইম বাকি আছে, এবং ওভাবে নিজেকে পেস করতে হয়। তো প্রত্যেকবার নিজেকে রেকর্ড করা, এবং প্রথম দুই একবার যেটা একই প্রশ্ন আমি দরকার হলে 3 বার বলছি, থার্ড বারের বার গিয়ে ধরো একটু ভালো স্কোর আসার মতো একটা রেসপন্স হয়েছে। বাট যখন 3 বার বলছে একই জিনিস, তখন হইতেছে মানে ইমপ্রুভমেন্ট গুলো চোখে পড়ছে যে কোন জিনিসটা করলে ইমপ্রুভ হয়। আর কতগুলো শর্টে বলতে হবে, হ্যাঁ, খুব বেশি বড় কমপ্লেক্স সেন্টেন্স বলার দরকার নেই হ্যাঁ, যদি দরকার না পড়ে, যত কনসাইসলি পারা যায়। সো টাইম তো লিমিটেড, তোমাকে অনেকগুলো ইনফরমেশন কনভে করতে হবে খুব কম টাইমে। তো যত বেশি বলবা তত বেশি ওই সেন্সটা ডেভেলপ হয় যে কিভাবে সবচেয়ে বেশি ইনফরমেশন ঢুকানো যেতে পারে কথার মধ্যে কম সময়। ওরা মানে কিন্তু এটাই দেখে, মানে এটা করলে বেশি মার্ক পাওয়া যায় আর কি। হ্যাঁ, মানে স্পিকিং এর জন্য প্রিপারেশনটা একটু ডিফারেন্ট আমি এই কারণে বলবো, কারণ রাইটিং লিসেনিং ছোটবেলা থেকে, সরি, রিডিং ছোটবেলা থেকে করতেছি, ক্লাস 10 এইচএসসি পর্যন্ত আমরা করছি, এগুলো এরকম জিনিসই কম্প্রিহেনশন টাইপ। আর রাইটিং এও যেরকম আছে জিনিস, সেইটাও মোটামুটি ছোটবেলা থেকে আমরা রাইটিং এ অভ্যস্ত। তাও রাইটিং এ প্রিপারেশন লাগে, স্ট্র্যাটেজি ফলো করা লাগে। আর লিসেনিং হইতেছে একটা জিনিস শুনে তারপরে এমসিকিউ ফিল আপ করা, ওইটাও খুব মোটামুটি নর্মাল একটা কাজ। কিন্তু স্পিকিং একটা একদমই নতুন, এবং আমার মনে আছে প্রিপারেশন যখন শুরু করছিলাম দেখতেছিলাম যে কিছুই মানে আসতেছেই না মুখে, কারণ আমরা তো স্পোকেন ইংলিশে খুব একটা অভ্যস্ত না। তো এটা আসলে প্রিপারেশন নিতে একটু ভালোই ফোকাস দেওয়া লাগবে যদি কারো হ্যাঁ, এই হ্যাঁ, ক্ষেত্রে ল্যাকিংস থাকে, কারণ নাহলে পরীক্ষায় অনেক সমস্যা হতে পারে। আরেকটা ব্যাপার হয়, স্পিকিং তো থার্ডে হয়, রাইটিং শুরুতে রিডিং, তারপরে লিসেনিং, তারপরে স্পিকিং, তারপরে রাইটিং। এমন যদি হয় যে কারো আসলে রিডিং বা হুম, লিসেনিং এ খারাপ হয়ে গেছে, মনে হয় স্পিকিং আইসা মনে হয় আচ্ছা ওগুলো তো খারাপই হয়ে গেছে, কিন্তু এই ক্ষেত্রে খেয়াল রাখা লাগবে যেটা খারাপ হয়ে গেছে সেটার তো আসলে এখানে ইফেক্ট নাই। বাট এটা কারো কারো হয়েছে দেখছি যে লাইক পরে এসে স্পিকিং আইসা মনে হয়েছে আরে এর আগেরটা তো এই তো খারাপ হয়ে গেল এটা, লাইক ওই চিন্তা করলে আবার এখানেও সমস্যা হবে। আরেকটা হইতেছে একসাথে যে সবাই কথা বলতে থাকে, এটা নিয়ে কি হ্যাঁ, তোর প্রবলেম হয়েছিল? হ্যাঁ, হ্যাঁ, এটা 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 আমার আসলে একটা হচ্ছে প্রবলেম। কনসেন্ট্রেশন কিছুটা এফেক্ট হয়েছে। হ্যাঁ, এটা আসলে নিজেরে স্টিল করতে হয়, মানে নিজের নার্ভটারে ঠিক রাখতে হয়, এই সময় নার্ভ লুজ করা যায় না মানে আসলে। দরকার তুমি হলে হচ্ছে আগের একটা বিগ থেকেই, অ্যামাউন্ট অফ মানি পে করে হ্যাঁ, নিয়ে গেছো, না? মানে আগের থেকেই তো নয়েজের মধ্যে ওটা একটু কথা বলে প্র্যাকটিস করা, কারণ আসলেই মানে যখন দিছি তো তাই সেই ছাড়া তো আসলে অন্য কোনো সিচুয়েশনে এরকম একসাথে আশেপাশে 10 জন কথা বলা শুরু করছে, আমিও কথা বলতেছি, আবার এই 35 সেকেন্ডের মধ্যে প্রিপারেশন নিয়ে 60 সেকেন্ড কথা বলা লাগবে, জিনিসটা আসলে আগের থেকেই হ্যাঁ, হ্যাঁ, মেন্টাল প্রিপারেশন দরকার এটার। কারণ হ্যাঁ, আমি আমার এটা এক ফ্রেন্ডে হচ্ছে শুনছি যে যে জাস্ট পাশের জন অনেক জোরে কথা বলতেছিল দেখে সমস্যা হয়েছে। সো এগুলো আসলে একটু চিন্তায় রাখা দরকার, হ্যাঁ এমন হইতে পারে পাশের জন অনেক জোরে কথা বলতেছে, তাও ঠিকভাবে আনসার করা লাগবে। আরেকটা জিনিস এই বিষয়ে যেটা মনে হলো যে হচ্ছে আমি মানে আমার আশেপাশে যারা বলতেছিল স্পিকিং এ, তাদের একটা ফরম্যাট আমি শুনছিলাম যে ওরা কথা শেষে বলতেছিল দ্যাটস অল ফর মাই সাইড, থ্যাংক ইউ, দ্যাটস অল ফর মাই সাইড, থ্যাংক ইউ, অথবা এক্সেস ধরো প্লেজেন্ট্রিজ, ধরো হ্যালো অথবা এইসব অ্যাড করতেছে শুরুতে শেষে। এইসবের কোনো দরকার নেই, এইসব আমার মনে হয় না মার্ক পজিটিভলি এফেক্ট করবে। গ্রেগ ম্যাট এরকম কিছু বলে নাই, আমি এরকম কিছু করি নাই। বাট অনেক স্পিকারকে বলতে শুনছি, মানে আমাদের যারা আমার সাথে যারা পরীক্ষা দিচ্ছিল সেম হলে, মানে আমি তো আমার মতো পরীক্ষা দিচ্ছি, বাট ধরো আমি লিসেনিং করতেছি অথবা আমার এটা আমি অ্যান্সার করতেছি, তখন সে কথা বলতেছে অথবা কথা শেষ করতেছে, তখন আমি শুনছি যে হচ্ছে ওরা বলতেছিল থ্যাংক ইউ, শেষে বলতেছিল দ্যাটস অল ফ্রম মাই সাইড, কিছু একটা বলে সে জাস্ট ইয়ে করতেছিল। এইসব চেষ্টা করে না বলার, বলেও না। হ্যাঁ এটা মানে তোমার মার্ককে পজিটিভলি এফেক্ট করবে না, এখানে জাস্ট ওটা বুঝতে চায় যে তুমি কিরকম বোঝো এবং ওই বোঝাটা কিভাবে কনভে করতেছো। এক্সেস যে কোনো ফ্যাট কাট করতে হবে এখানে, হ্যাঁ, মানে এক্সেস ফলো যে করার, কোনো রাবিশ সেখানে বলার দরকার নেই। হ্যাঁ ফলো করার ক্ষেত্রে অফিসিয়াল গাইডটা অনেক ভালো। অফিসিয়াল গাইড, আইবিটি অফিসিয়াল গাইডে তো 4টা বা 5টা টেস্ট আছে। এছাড়া আরেকটা হইতেছে প্র্যাকটিস গাইডের মতো আছে, সেখানে হইতেছে প্র্যাকটিস টেস্ট আছে 4টা। গ্রেগম্যাট বলে দেয়, গ্রেগম্যাটের মধ্যে লিস্ট দেওয়া আছে কোন কোন বই লাগবে। অফিসিয়াল গাইড, অফিসিয়াল ওয়েবসাইট আর এই যে গ্রেগম্যাটের ওয়েবসাইট ছাড়া আসলে আর কিছু দেখার দরকার নাই। মানে আমার বেশ কয়েকজন ফ্রেন্ড দিছে 100-র উপরে পাইছে, আর কিছুই দেখে নাই, জাস্ট এগুলা দেখলেই সবকিছু পারা যায়। আর অনলাইনে আসলে অনেক অনেক ভুলভাল জিনিসও আছে, মানে কোনো অথেন্টিক জায়গা ছাড়া ওগুলো আসলে দেখার দরকারই নাই, কারণ অফিসিয়াল মানে অফিসিয়াল বইয়ের মধ্যে আর অফিসিয়াল ওয়েবসাইটে যা যা আছে,
মানে ফরম্যাট বোঝার জন্য এনাফ, বা কি কি করা লাগবে ওইখানে অফিসিয়াল গাইডেই টিপস দেওয়া আছে যে এই এই জিনিসগুলো করা লাগবে, সেগুলাই ফলো করতে হবে। মানে বাইরের কোনো কথা কারো কথাবার্তা ফলো করার কোনো দরকার নাই। হ্যাঁ, আর ডিটেল গুলো আবারও বলতেছি, ডিটেল গুলো ম্যাটার করে। কোন একটা জায়গায় আমি দেখছিলাম যে ডিটেল ম্যাটার করে না, ও ডিটেল নিয়ে প্রশ্ন আসবে না, এটা একদমই ভুল ধারণা। ওটাই এক্সাক্ট ডিটেলই বলতে পারলে ভালো। মানে ডিটেলটা আসলে ম্যাটার করে। মানে এখানে যত বলবে যে হচ্ছে আহ মানে সোশ্যাল লুফিং কি জিনিস, এটা একটা মনে করে ইয়ে, তার মধ্যে ডিটেল কিছু অ্যান্সার থাকবে, যে এক্সাম্পল আর মেকানিজম। তো ডিটেল এক্সাম্পল এবং ডিটেল মেকানিজমটা বলতে পারলে ভালো। তোমার কোথাও কোনো একটা জায়গায় আমি দেখছিলাম হয়তো বা, যে এখানে এটা ইম্পর্টেন্ট না। তো এটা একদম ভুল অ্যাডভাইস। ডিটেল গুলা ম্যাটার করে, অনেক বেশি ম্যাটার করে, এটা নোটে লিখে রাখতে হবে ডিটেল গুলো যত পারা যায়। আর ওই যে মোবাইলে নিজের রেকর্ড করে বারবার শুনবা যে তুমি কিভাবে বলছো, নিজেকে শুনলে হচ্ছে বোঝা যায় যে তোমার ল্যাকিংসটা কোথায়। আর গ্রেক ম্যাটে তো আরো অনেকে প্র্যাকটিস করে, সো ওই ভিডিওর মধ্যেই তোমার আরো 10-12 জন হয়তো বা কথা বলছে। আর গ্রেক ম্যাট যে ইনস্ট্রাক্টর উনি নিজে স্কোর করছেন যে এটা হচ্ছে 10 আউট অফ 10 অথবা 5 আউট অফ 5, এটা এই রেসপন্সটা, এই রেসপন্সটা 2 আউট অফ 5, এই রেসপন্সটা 3 আউট অফ 5। তো তুমি কোথায় পড়তেছো সেটা তুমি ইনটুইটিভলি বুঝতে পারবা যে আমি 4 নাকি 5 নাকি 3। হ্যাঁ, সো তুমি নিজেকে রেকর্ড করবা, শুনবা, যখন বলতেছো তখন তোমার মনে হতে পারে যে না আমি 100 খুব ভালো বলতেছি, বাট যখন নিজে আবার ব্যাক শুনবা তখন বলবা যে আচ্ছা খুবই বাজে হয়েছে মনে হয়, এটা এখানে একটু ভালো হইতে পারতো এরকম। আর নিজেকে কম্পেয়ার করা যে এই 5 আউট অফ 5 রেসপন্সের সাথে ওরকম হওয়ার চেষ্টা করা। Then এটা এই যে একটা পরীক্ষা, এটা ফরম্যাট, যত কাছে যেতে পারবো তত ভালো স্কোর আসবে। সো দ্যাটস অল ফর স্পিকিং। রাইটিংটা ইজি আসলে। রাইটিংটা ওই যে তোমার আহ, একটা ফরম্যাট, যে ফরম্যাটটা মোটামুটি ফিক্স রেখে পরে ফিল ইন দা গ্যাপস এর মতো বাকিটা জাস্ট বসায় দিলে খুব ভালো হয়। হ্যাঁ, ওটা অনেক, মানে ট্রানজিশন ওয়ার্ড আছে, হুম। ট্রানজিশন ওয়ার্ড গুলো মুখস্থ করা, কনস্ট্যান্ট যে ওয়ার্ড গুলো, এই ওয়ার্ড গুলো, এটা গ্রেক ম্যাটের ওখান থেকে নেওয়া এই ওয়ার্ড গুলো। হ্যাঁ, তো দ্য ইন্টিগ্রেটেড রাইটিংটা হচ্ছে মেবি ইয়ে ছিল না, এই তোমার একটা প্রথমে লেখা ছিল, শুরুতে তারপরে একটা লেখা কথা ছিল, দেয়। তারপর ওটার উপর লেখা। হ্যাঁ, ওইটার উপরে মানে লেখার কথাটা শুনে, মানে রিডিং, লিসেনিং, তারপরে রাইটিং। বাট হইতেছে হ্যাঁ, সো লিসেনিংটা মানে একবারই শুনতে পারতেছি, হ্যাঁ, আর আর লেখাটুক সম্পূর্ণ রিডিং টাইমই যেটা, থাকে। লেখাটুক সম্পূর্ণ টাইমই থাকবে। রিডিং এ যে কথাগুলো বলা হয় সেই কথার মানে অলমোস্ট অল হচ্ছে স্পিকিং এ কাউন্টার আর্গুমেন্ট দেওয়া হয়। মানে তোমাকে বলছে যে নীল ভালো, মানে লেখা আছে নীল ভালো, তা তোমার যদি স্পিকিং মানে যখন তোমাকে ওই প্যাসেজ সম্বন্ধে শুনতে দেওয়া হবে, তখন যে প্রফেসর থাকবে অথবা টিচার লেকচারার থাকবে, সে কাউন্টার আর্গুমেন্ট বলছে, সে বলে না নীল খারাপ। কারণ সে নীল ভালো এর যুক্তি তুমি পাবা প্যাসেজে, এবং নীল খারাপ সেটার যুক্তি পাবা তুমি হচ্ছে ইয়েতে, লেকচারে। তো তোমাকে দুইটাই আহ এক্সপ্রেস করতে হবে, যে প্যাসেজ কি বলছে এবং কেন বলছে, এবং এটার পরিপন্থী যুক্তি হিসাবে লেকচারার কি বলছে এবং কেন বলছে। হ্যাঁ, এটা তোমার উপস্থাপন করতে হবে। সো স্ট্রাকচারটা ওইভাবে হবে, তুমি বলবা যে দ্য প্যাসেজ এন্ড দ্য অ্যাকম্পানিং লেকচার ডুয়েলভ ইনটু দিস টপিক। কি টপিক সেটার নাম, the author and the article, or the author of the article presents the perspective that, অথবা আমি এত কিছু না লিখে বলছি the passage states that, শেষ। তারপরে অথরের ক্লেম, contrarily অথবা in contrast the lecturer counter argues অথবা challenges this the points presented in the passage, এরকম কিছু একটা। যতটুকু সিম্পল পারো, এত মানে অত কমপ্লেক্স সেন্টেন্স করে আসলে ওই পরীক্ষার হলে ডেলিভার করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সিম্পল জিনিস করো, বাট কনসিস্টেন্টলি ওটা করতে পারলে ভালো। দ্য আর্টিকেল ফার্স্ট পজেস দ্যাট অথবা ফার্স্ট স্টেজ দ্যাট, যে কোনো কিছু, তারপরে ফার্স্ট পয়েন্টটা, তারপরে হাউ এভার একটা কাউন্টার আর্গুমেন্ট, একটা ট্রানজিশন ওয়ার্ড, অথবা ইন কন্ট্রাস্ট, অথবা the lecturer presents a strong counter argument, অথবা lecture challenges this view, তারপরে তুমি ভিউ পয়েন্টটা দিবা। additionally he asserts that, ওই ফার্স্ট পয়েন্টের এগেইনস্টে যেটা। তারপরে
সেকেন্ড পয়েন্ট অফ দ্য প্যাসেজ, নর্মালি প্যাসেজে দুই তিনটা চারটা পয়েন্ট থাকতে পারে, প্রত্যেকটা পয়েন্টই মেনশন করতে হবে। দ্য অথর নোটস দ্যাট, তারপরে কন্ট্রারিলি মানে লেকচারার কিভাবে এটাকে কাউন্টার আর্গুই করছে, ক্রিটিক্স অথবা কাউন্টার আর্গুস অথবা চ্যালেঞ্জেস দিস পয়েন্ট। এখানে সিম্পল সিম্পল ভাষা ইউজ করলেই হবে, জাস্ট তোমাকে জাস্ট লিখতে পারতে হবে। ভোকাবুলারিটা মানে যত এই যে এখানে যে কাউন্টার আর্গুমেন্ট, তারপরে কাস্ট আউট, ডুয়াল ইন দ্য টপিক, এটা একটু ফ্যান্সি ওয়ার্ড ইউজ করতে পারলে ভালো। যত ফ্যান্সি ওয়ার্ড তত ভালো, যেহেতু রাইটিং। বাট ফ্যান্সি ওয়ার্ড ইউজ করতে গিয়ে ভুল স্পেলিং করবা অথবা না না, ভুল ইয়ে মানে করবা, সেটা ফ্যান্সি লাগবে ওয়ার্ড না। ইউজ করতে যায় মানে জোর করে ওইরকম না যে লাইক সবগুলাই কঠিন কঠিন ওয়ার্ড ইউজ হ্যাঁ, করলাম, ওইরকম করা যাবে না, বা হইতেছে ওটা ভুল করতে গেলে তো ভুলই হয়ে গেল, স্পেলিং মিস্টেক এটা। হ্যাঁ, হ্যাঁ। আর মানে দু একটা ফরম্যাট মুখস্থ করা, একটা ফরম্যাট মুখস্থ করা, এন্ড এক্স্যাক্টলি ওইভাবে যে সবসময় বসবে সেন্টেন্স স্ট্রাকচারে, ওরকম নাও হতে পারে। এরকম হতে পারে যে আচ্ছা একটু ফরম্যাট একটু ডিফারেন্ট, বাট সো তুমি মানে এক্স্যাক্টলি ওইভাবে ফিট করতে পারতেছো না, আগে পরে একটু করতে হচ্ছে, বাট ওই তো বুঝতে পারতেছো। মানে ওই ওটার অ্যারাউন্ড ডিভিয়েট করবা, একটা জিনিস থাকলে ফরম্যাট থাকলে সুবিধা হয় অনেক, মাথায় জিনিস সাজানো থাকে। তো ফাইনালি একটা কনক্লুশন টানতে পারো। হ্যাঁ, এটা ফাইনালি মানে তিনটা পয়েন্ট থাকে নর্মালি, তিনটা, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, আমি এভাবে লিখলাম, তারপরে ইন কনক্লুশন শেষ। হ্যাঁ, সো মেনলি চারটা পার্টে ভাগ করা থাকে অ্যান্সারটা। মাঝখানে হোয়াইট স্পেস গুলো আমি দিইনি, হ্যাঁ, হোয়াইট স্পেস মনে হয় লাগে না। আর এখানে মোস্ট লাইকলি একটা কনস্ট্রেন্ট থাকে, তাই না? মানে ভালো একটা উত্তর জন্য কত 300 400 ওয়ার্ড না কত ওয়ার্ড ছিল, গ্রেগমেট বলে দিছিল যে ভালো একটা উত্তর এত থেকে এত ওয়ার্ডের মধ্যে হইতো, মানে খুব বেশি হলে সমস্যা, আবার কম হইলে তো সমস্যা, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওটা সাইমুল, যে তোমার মনে আছে গ্রেগমেট কত কি? বলছিল খেয়াল নাই, বাট ওই গ্রেগমেট যা বলছে একদম ওইটাই ফলো করে লেখা লাগবে। হ্যাঁ, হ্যাঁ, মানে ও যেটা ওয়ার্ড কাউন্ট সাজেস্ট করবে ওরকমই, আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে পড়তেছে না কত ওয়ার্ড কাউন্ট। গ্রেগমেট ছাড়াও আরেকটা জায়গা মোটামুটি দেখার মতো আছে, মানে ফ্রি কন্টেন্ট দেখলেই হবে, ম্যাগুসের। ওইটার আবার পেইড অনেক ম্যাগোস, খরচ, বাট ফ্রি কন্টেন্ট আছে কিছু ইউটিউবে, মানে দেখার মতো। কারণ আচ্ছা। আসলে তো খুব বেশি দেখার রিসোর্স নাই, মানে অনলাইনে অথেন্টিক রিসোর্স খুব কমই আছে, এই যে কয়েকটা বললাম, গ্রেগম্যাট, ম্যাগুস, অফিসিয়াল ওয়েবসাইট। আর আসলে খুব বেশি রিসোর্স আসলে অনলাইনে বিশ্বাস করা যায় না, কে ঠিক বলতেছে ভুল বলতেছে, ভুলভাল ইনফরমেশন হ্যাঁ, দিলে তো সমস্যা। সবচেয়ে ভালো হয় যে হচ্ছে অফিসিয়াল আইবিটির যে টেস্ট পেপার গাইড ওটা ফলো করা। কারণ গ্রেগম্যান বেসিক্যালি ওটা থেকেই সবকিছু করায় 90%। জাস্ট এই লাস্ট কোশ্চেন যেটা, হ্যাঁ, লাস্ট কোশ্চেনটা সে একটু আলাদাভাবে পড়ায়। তো এই যে এখানে স্ট্রাকচারটা তাও সে ভাবে ভালো করে সাজিয়ে রাখছে। তো এটা আগে জিনিসটাই বেসিক্যালি সে ইয়ে আকারে দিছে। তো কারো স্ট্রাকচার গুলো লাগলে এটা স্ক্রিনশট হচ্ছে নিয়ে নেও, আরেকবার একটু দেখা স্ট্রাকচারটা, মানে স্ক্রিনশট নিয়ে নেও কারো লাগলে। স্ট্রাকচারটা। হ্যাঁ, ওকে, আচ্ছা স্ক্রিনশট হ্যাঁ। নেওয়া শেষ। তো আমি হচ্ছে পড়তে গেলাম। এটা হচ্ছে দ্য সেকেন্ড রিডিং টাস্ক। সো এখানে মানে রাইটিং টাস্ক, সরি, এটা সেকেন্ড রাইটিং টাস্ক, এটাই শেষ কোশ্চেন। এটা হচ্ছে তোমাকে বেসিক্যালি এই যে চ্যাট বোর্ড বলে একটা কথা থাকে, যে একটা মনে করো প্রফেসর আছে, প্রফেসরের আন্ডারে তিনজন স্টুডেন্ট আছে, তার মধ্যে তুমি একজন স্টুডেন্ট। তো প্রফেসর মনে করো একটা কথা বলবে যে হচ্ছে প্রোজ এন্ড কনস অফ অনলাইন এন্ড অফলাইন এনসাইক্লোপিডিয়া, সে ধরো এটা কিছু জানতে চাই এই বিষয়ে। তো সে তোমাদের মতামত চারজনে দিবে, তো তোমাদের এখানে মতামত দিতে হবে, হ্যাঁ। আলটিমেট কোন জিনিসটা ঠিক অথবা ভুল সেটা হয়তো বা জানতে চাইনি, সো ওটা তুমি বলতেও পারবে না হয়তো, জিনিসগুলো একটু কমপ্লেক্স হয়ে থাকে। সো অনলাইন এন্ড অফলাইন এনসাইক্লোপিডিয়ার তুমি প্রোজ এন্ড কনস বলো। দ্য ফর্মার আর্গুস দ্যাট অনলাইন এনসাইক্লোপিডিয়ার ইনফেরিয়ার। তো তুমি মানে প্রথমে ইয়ে করতে এটা, আচ্ছা ওয়েট আ মিনিট, এটা কি হচ্ছে, আচ্ছা আচ্ছা সরি সরি, এটা তো প্রথম কোশ্চেনটারই আমি ইয়ে দিছি, তাই না? সেকেন্ড কোশ্চেন এটা, সরি, এটা প্রথম কোশ্চেনটারই তোমার একটা এক্সাম্পল আমি করছি। সরি, হ্যাঁ, আমি ভুল বলছি। তো প্রথম কোশ্চেনটার এটা এক্সাম্পল এটা করেছি এখানে, এটা আমার অ্যান্সার। তো এটা আমি চ্যাট জিপিটি কে দিছিলাম, তো চ্যাট জিপিটি এখানে হচ্ছে আমার অনেক ভুল ধরাই দিছে। তো ডিসকাস অ্যাবাউট না দিয়ে ডিসকাস দাও অন দ্য আদার হ্যান্ড কে এখানে ভুল লিখছি, আদার হ্যান্ডের মাঝে একটা স্পেস দিলে ভালো হয়। এনসাইক্লোপিডিয়া বানান ভুল করছি, এডিটরস এর বানান ভুল করছি। হ্যাঁ, লেকচার অপাইন্স দিয়ে দ্য লেকচারার অপাইন্স এভাবে বললে ভালো হয়। So, এটা পলিশ করবে আসলে বেসিক্যালি তোমার রাইটিংটা। সো দ্য সেকেন্ড টোফেল রাইটিং পার্ট 2 যেটা, এটা সম্বন্ধে কথা বলতে চাচ্ছিলাম। সো এখানে তোমার বেসিক্যালি কোশ্চেনটা দেওয়া থাকবে যেটা আগে বলছে, যেটা হচ্ছে যে তোমার
যে প্রফেসর সে একটা মতামত দিবে, অথবা তোমাদের মতামত চাওয়ার জন্য একটা হচ্ছে ওভারঅল টপিক দিবে, যে মনে করো যে হচ্ছে গ্রেডিং করব নাকি গ্রেডিং ছাড়াই একটা ছাত্রকে পাশ করাবো। মানে গ্রেডিং জিনিসটা কি আসলে দরকার আছে একটা স্টুডেন্টের ভার্সিটি থেকে পড়াশোনা করে বের হওয়ার জন্য? সে হয়তো বা এরকম একটা কোশ্চেন দিবে তোমাদের। তো তোমার একটা বন্ধু বলবে যে হ্যাঁ, গ্রেডিং ছাড়া কিভাবে হবে স্যার, গ্রেডিং ছাড়া তো হবে না। তো তাছাড়া কে ভালো করছে খারাপ করছে বোঝার তো কোনো উপায় নেই। তারপর আর একটা ছাত্র হয়তো বা বলবে যে স্যার, গ্রেডিং এর দরকার নাই, কারণ গ্রেডিং আসলে একটা ছাত্রের যে মেধা এটাকে সীমাবদ্ধ করতেছে। মানে ইংলিশে অবশ্যই, আমি বাংলাতে বলতেছি। তো এখন তোমার তৃতীয় অপিনিয়ন যেটা, সেটা তুমি বলবা। তো তুমি আইদার উপরের দুইজনের কারো একজনের সাথে সহমত প্রকাশ করতে পারো, অথবা দুইজনের মতের একটা মানে সংমিশ্রণ বলতে পারো, অথবা কমপ্লিটলি ডিফারেন্ট একটা মতামত বলতে পারো। তোমাকে প্রথমে তোমার অপিনিয়নটা স্টেট করতে হবে, তারপরে কেন এটা তুমি বিশ্বাস করো সেটা, তারপরে রিজন ওয়ান দিবা, এক্সাম্পল দিবা, তারপরে রিজন টু দিবা, এক্সাম্পল দিবা। হ্যাঁ। আমি নর্মালি করতাম যে হচ্ছে রিজন ওয়ান অথবা রিজন টু এর মধ্যেই আমি হচ্ছে তোমার স্পিকার ওয়ান অথবা স্পিকার টু কে রেফারেন্স করে বলতাম যে আমি ওর অপিনিয়নটা মানি, কিন্তু ও এটা পুরোপুরি ঠিক বলেনি, অথবা ও এটা বলছে কিন্তু এটার পরিপন্থী, মানে আমার বাস্তবতাটাকে এটার পরিপন্থী মনে হয়, এরকম কিছু একটা বলার চেষ্টা করতাম। ওটা আসলে প্রত্যেকটা কোশ্চেন একটু ডিফারেন্ট হয়, আবার প্রত্যেকটা যে তোমার প্রিভিয়াস যে যারা বক্তা তারা বিভিন্ন কথা বলে গেছেন। সো ওটা একটু সিচুয়েশনাল অ্যাওয়ারনেস লাগে। তুমি এটার জন্য প্র্যাকটিস লাগবে, এবং এটা প্র্যাকটিস করার জন্য রিসোর্স বেশ ভালোই আছে অনলাইনে। মানে একটা লিংক আছে গ্রেকম্যাটে, ওটা গ্রেকম্যাট লাগে না, ওটা নর্মালি অ্যাক্সেস করতে পারা যায়। ওইখানে অনেকগুলো এক্সাম্পল করে দেওয়া আছে, তো ওখানকে জাস্ট কোশ্চেনটা নিয়ে আমি নিজের মতো করে অ্যান্সার করে তারপর চ্যাট জিপিটি কে দিছি। চ্যাট জিপিটি মোটামুটি ভালো স্কোর করে। সো দ্যাটস অল। তুমি এরকম কোন একটা ইয়ার দ্বারা করে রাখতে পারো। সেকেন্ড পার্টটা আসলে মোটামুটি ইজি, জাস্ট একটু পলিশ করতে হয়। অনেক ভুল থাকে রাইটিং এ, যে চ্যাট জিপিটি কে দিয়ে এই ভুলগুলো গ্রামার এবং স্পেলিং এ বিশেষ করে জানা জিনিস, যেমন এনসাইক্লোপিডিয়া বানান তো জানা, তাই না? কিন্তু এটা ভুল হয় অনেক সময় লিখতে গিয়ে। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। সাইমন, তুমি কিছু আচ্ছা, অ্যাড করো। কি কয়েকটা জিনিস হইতেছে, যেরকম মার্কিংটা এরকম যদিও ত্রিশে লেখা, এরকম কোন জায়গায় কিন্তু এরকম ত্রিশের কিছু নাই। যেরকম লিসেনিং, রিডিং কোনোটাতেই তো 30টা করে প্রশ্ন নাই, সবগুলাই আলাদা। সো মার্কিংটা ওইভাবে হ্যাঁ, হ্যাঁ, অ্যাডজাস্ট হয়ে যায়, অ্যাডজাস্ট করে, এন্ড ওটা হতেছে ওদের অ্যালগোরিদম সেট করা আছে। যেরকম স্পিকিং এ মার্কিং যেভাবে হয় সেটা কিন্তু কোন 30-এ যে কনভার্ট করতেছে, সেটা ওরা সেট করে রাখছে যে কিভাবে কনভার্ট করবে, সেটা একদম শিওর না যে কিভাবে। মানে কেউ যদি 5-এ 4 পাইলো, তার মানে সে অ্যাকচুয়ালি সবগুলাতেই 5-এ 4 পাইলো। সে অ্যাকচুয়ালি কত পাইতেছে সেটা ওই টোয়েফেল এর অ্যালগরিদম সেট করা আছে, সেভাবে হয়ে যাবে। মানে তুমি শিওর থাকবে না যে তুমি হ্যাঁ, আসলে কত পাইতেছো। তাই মার্কিং হ্যাঁ। নিয়ে আসলে খুব একটা চিন্তা করার কিছু নাই, রেসপন্সটা ঠিকমতো হইতেছে নাকি এটা দেখার, আর হইতেছে প্র্যাকটিস করার জন্য টোয়েফেল এর যদি রেজিস্ট্রেশন করে ফেলো, সেটার পরে টোয়েফেল এর ওয়েবসাইটে প্রতিদিন একটা করে ফ্রি ছোট প্রশ্ন টাইপ আসবে, যেরকম স্পিকিং এর কোনো একটা প্রশ্ন বা রাইটিং এর কোনো একটা প্রশ্ন, একদম মার্কিং সহ আসে ওটা। তো প্রতিদিন একবার করে ওয়েবসাইটে লগ ইন করে ওইখানে প্র্যাকটিস করা যায়। আর অফিসিয়াল ওয়েবসাইটে কিছু ফ্রি প্র্যাকটিসের অপশন আছে। আর প্র্যাকটিস তো ওটা বললামই, গ্রেগমেটে যা যা বলা আছে ওখানে প্র্যাকটিস করার মানে এনাফ রিসোর্স আছে। আর রাইটিং এ দেখছি হ্যাঁ। আমার কয়েকজন ফ্রেন্ড বেশ ভালো মার্ক আনছে, কারণ ওরা নিজেদের মতো একটা টেমপ্লেট বানাইছিল অনলাইন দেখে দেখে, যেটা ওরা নিজেরা কমফোর্টেবল এন্ড সেটা ভালোভাবে ফলো করছে। মানে রাইটিং এর দুইটার জন্যই সুন্দর করে টেমপ্লেট বানাই নিয়ে গেছে, এন্ড যা দিছে সেটা ওই টেমপ্লেটের সাথে মিলাই সেটা ইউজ করছে এবং বেশ ভালো মার্ক আসছে। কারো যদি গ্রামার মুখস্থ করে নিয়ে গেছে। মুখস্থ মানে তার প্র্যাকটিস করতে করতে মুখস্থই হয়ে গেছে এরকম আর কি। হ্যাঁ, মানে কারো যদি হ্যাঁ। গ্রামার ভোকাবুলারি ভালো থাকে, রাইটিং এ বেশ ভালোই মার্ক তোলা যায়, কারণ এসে নাই, এসে থাকলেই আসলে মার্ক তোলাটা কঠিন হইতো। এখন মানে রাইটিং পার্ট 2 যেটা আসছে, সেটা নিয়ে লেখাটা ইজি। আর এই ক্ষেত্রে একটা জিনিস, যে এমন কোনো টপিক থাকলো যেটা নিয়ে খুব বেশি জানা নাই, সেই ক্ষেত্রে যদি স্পিকিং এর পার্ট 1-এ কথা বলতে বলা হয় বা রাইটিং এর পার্ট 2-তে লিখতে বলা হয়, সেই ক্ষেত্রে এটা এটা চিন্তা করা লাগবে না যে না এটা নিয়ে তো আমার ইনডেপথ নলেজ নাই, ইনডেপথ নলেজ এখানে চেক করতেছে না। খুব সিম্পল একটা আইডিয়া হলেও জাস্ট ইংলিশে কথা বলতে পারতেছি নাকি, ইংলিশে লিখতে পারতেছি নাকি, এটা চেক করতেছে। সো ওটা নিয়ে চিন্তা করার দরকার নাই হ্যাঁ, যে না এই টপিকে তো আমি কিছু জানি না। আবার একদম জানা টপিক থাকলে খুব কঠিন কিছু লিখে দিব এরকম কিছু না। আমার যেরকম রাইটিং এর পার্ট 2-তে আসছিল কনজেশন প্রাইসিং, এটা এই কারণে মনে আছে কারণ একদমই ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং রিলেটেড। মানে আমি লাইক হ্যাঁ এটা নিয়ে আমি অনেক কিছু জানি, কিন্তু আমার এখানে অনেক কিছু লেখার সুযোগ নাই। আমি হইতেছি জাস্ট খুব নর্মাল একটা আইডিয়া নিয়ে সেটা নিয়ে লিখছি, খুব নর্মাল মানুষ হলে আমি যেভাবে মানে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার
ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা না করলেও মোটামুটি যেভাবে চিন্তা করতাম সেভাবেই লিখছি, কারণ অত ডিটেলসে লেখার কোনো সুযোগ নাই এখানে। আমার মেবি আসছিল যে হচ্ছে কোম্পানিতে প্রমোশন কিভাবে দেওয়া উচিত। তো মেবি আই এম নট শিওর, ওরকম একটা কোশ্চেন ইয়ে করছিলাম। So, ওখানে আমি মানে এটা মানে কন্টেম্পোরারি জিনিস লিখছি যে সিনিয়র হইলে যে প্রমোশন দেবে এরকম না, কারণ সিনিয়ররা তো অনেকে এখন টেকনোলজি এআই সব ইউজ করতে পারে না। কিন্তু এআই ইউজ করলে ধরা যায় যে 3 ঘন্টার কাজ 1 ঘন্টায় করা যায় এরকম। যদি এআই দ্বারা কোড লেখায় নেওয়া যায় দেন ডাটা প্রসেসিং করে দেয়। ওরা নিজে মানে নিজে থেকে গ্রাফও করা লাগে না, ওখানে অ্যালগোরিদম সেট করে দিলে এআই তো আমার পাইথন কোড লিখে দিবে যেটা আমার ইয়ে করে দেয়। সো এইসব করালে অনেক টাইম সেভ হয়। সো সিনিয়র লেভেলসে যদি স্কিল বেসড ইভ্যালুয়েশন হয় তাহলে ভালো, এজ বেসড ইভ্যালুয়েশন না করাই ভালো, আমি এটা এরকম আর্গুমেন্ট করছিলাম। সো অনেকভাবে বলছিলাম। সো মানে কিছু কিছু জিনিস যেটা মোরালি একটু ইয়া মনে হতে পারে, যে বলছিলাম যে সিনিয়রদের তো বয়স হয়ে গেছে, ওরা এখন চিন্তা করার ক্ষমতা লোপ পায় অনেকে। অনেকে দেখা যায় যে জুনিয়র থাকার সময় অনেক শার্প ছিল, যেমন জো বাইডেন। ওনার আগের ভিডিও যদি দেখে থাকেন তাহলে মনে হবে যে এই লোকটা একদম তুখোড় লোক। কিন্তু এখন জো বাইডেনকে যদি দেখেন, তখন জো বাইডেন মনে প্রেসিডেন্ট ছিল, জো বাইডেনকে যদি দেখেন তখন মনে হবে যে জো বাইডেন তো এখন মানে একটু হি হ্যাজ লস্ট মোস্ট অফ হিজ ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টিজ। সো সিনিয়ররা যে অলওয়েজ ভালো হবে এটা নট নেসেসারি, স্কিলটাই বেশি প্রাধান্য দেওয়া উচিত। মানে এখানে আসলে ওপিনিয়ন নিয়ে কোনো ব্যাপার নাই, কি ওপিনিয়ন দিতেছি জাস্ট ইংলিশটা চেক করবে যে ওপিনিয়ন ঠিকভাবে দিতে পারছি নাকি। ডিসএগ্রি করলেও প্রবলেম নাই, যে প্রশ্নে হ্যাঁ, এগ্রি হ্যাঁ। ডিসএগ্রি টাইপ আছে। আচ্ছা, এক্সাম ডে এর এক্সপেরিয়েন্স নিয়ে একটু বলি, তুই জানি পরীক্ষা কই দিছিলি? আমি ওই যে এএমএ তে, আমেরিকান অ্যালুমনাই ও সোসাইটি, এ আচ্ছা, ট্রিপল এ তে আমি তো দিয়েছিলাম। ওখানেই দিছিলাম। মানে ওই এক্সাম সেন্টারটা বেশ ভালো আছে, হ্যাঁ। লাইক ওই জন্য ওইটার জন্য ওখানে দিছিলাম। মানে ভালো বোঝা যায় কি, রেজিস্ট্রেশন করতে গেলে এক্সাম সেন্টার দেখা যায় তো। তো যেইখানে দেখবা আসলে অনেক দিনের সিট নাই, তার মানে মানুষ ওখানে অনেক বেশি বেশি মানুষ যাইতেছে, এন্ড সাধারণত রিভিউ ভালো দেখেই যায়। তো এক্সাম সেন্টার আবার ইম্পর্ট্যান্ট, মানে এটা কারো কাছে মনে হতে পারে এক্সাম সেন্টার কিভাবে ইম্পর্ট্যান্ট হতে পারে, কিন্তু এই টাইপের পরীক্ষা মানে যে টোএফএল বা আইএলটিএস এই টাইপের পরীক্ষার জন্য যে কোথায় পরীক্ষা দিতেছি সেই এক্সাম সেন্টারের ফ্যাসিলিটি বা ঠিক আছে নাকি, সেটা আসলে ইম্পর্ট্যান্ট। সো ওটা একটু দেখে চিন্তা করা দরকার হ্যাঁ, পরীক্ষার জন্য। আর আমি ওই সামিউলার শুনে আমি ট্রিপলিতে দিয়েছিলাম। আমার আসলে কয়েক সপ্তাহের মধ্যে এক্সাম দিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু ওই যে ট্রিপলিতে এক্সাম দেওয়ার জায়গা ছিল না, ওই জন্য আমি অনেক সময় পাইছিলাম প্রিপারেশন নেওয়ার জন্য, যার কারণে আমার মানে একটু প্র্যাকটিসটা বেশি হয়েছিল ফরচুনেটলি। প্রিপারেশন এমনিতে কয় গ্রেড ম্যাটে মানে কতদিন একটা নিছিলি? আমি তো এই যে 2 উইকস এর 2 উইকস কোর্সটাই এর? নিছি, কিন্তু আচ্ছা। আমি হচ্ছে অনেকদিন মনে করো হচ্ছে পড়ি নাই, তারপরে আবার একটু পড়ছি। 1-2 সপ্তাহ ধরে একদমই পড়ি নাই, তারপরে আরেকটা একটু একটু পড়ছি। এভাবে এভাবে অনেকদিন গেছি। কিন্তু এই এক্সামের 2-3 দিন আগে, 2-3 দিন না, এক্সামের 1 দিন 2 দিন আগে একদম মানে অনেক বেশি প্রিপারেশন নিছি, হুম। মানে বা বেশ ভালোই ফোকাস করে অনেক ডেডিকেটেড টাইম দিয়ে প্রিপারেশন নিছি। এই এক্সামের পরীক্ষা 1 সপ্তাহ আগেও ধরো হচ্ছে টাইম প্রিপারেশন বাড়াই দিছিলাম। হুম, এই পরীক্ষার সুবিধা তো হইতেছে, মাস দুই এক তো নিছি all। এই পরীক্ষার সুবিধা হইতেছে সরাসরি একদম মুখস্থ করে কিছু লেখার নাই, সবকিছু ওইখানে প্রশ্ন আসবে একদম হ্যাঁ। নতুন জিনিস, সেটা থেকে লেখা লাগবে। আর পরীক্ষার দিনের এক্সপিরিয়েন্স কি, ওইখানে যাওয়ার পরে পাসপোর্ট চেক করে, তারপরে হইতেছে একটা অডিও ক্লিপ নেয়, এই গলার অডিও রেকর্ড রাখার জন্য একটা ছবি তুলে, তারপরে এক্সাম সেন্টারে নেয়। তারপরে তো ওখানে তো একটা নাই চারটা হয়ে যায়, কোনো ব্রেক নাই, একদম একটা না। হুম, হুম। পেন্সিল দেয়, আর হচ্ছে কাগজ দেয়, এন্ড কাগজটা কালার্ড থাকে, লাইক A4 পেপারের কাগজটা কালার্ড থাকে, এন্ড সেখানে ওটা হ্যাঁ। লেখা শেষ হয়ে গেলে আবার এক্সট্রা কাগজও সাপ্লাই করে। আমার যেটা হয়েছিল একসাথে দুইটা পেন্সিল ভেঙে গেছিল, তারপরে বাইরে যায় পেন্সিল মানে রুম থেকে বের হয়ে, রুমে কোনো ইনভিজিলেটর যখন ছিল না, রুম থেকে বের হয়ে পেন্সিল আনা লাগছিল। সো পেন্সিল একটা ভাঙা গেলে আরেকটা চায়া নিয়ে নেওয়া যায়, কারণ লাইক দুইটা ভাঙা গেলে তো কিছু সময় নষ্ট হয়েছিল তখন। আহ, কেউই মনে হয় না পরীক্ষার মধ্যে কেউ বের হয়ও নাই, লাইক ওয়াশরুমে যাওয়ার জন্য কেউ বের হ্যাঁ। হয়েছে এরকম হয় নাই, লাইক একদম একটানা পরীক্ষায় দিছে, কারণ টোটাল টাইম তো হুম, হুম। একদম ফিক্সড। মানে একবার যখন স্টার্ট হয়ে যায় সেটা থামানোর আর ওয়ে নাই। যদি সাপোজ বললো যে তোমার 9টায় পরীক্ষা শুরু, এমন হতে পারে পরীক্ষা 9:15 বা 9:30টায় শুরু হয়েছে, সবার চেকিং টেকিং করতে একটু টাইম লাগে, আর ফর্ম ফিল আপ টিল আপ এগুলো কিছু একটু টাইম লাগে, তারপরে একবারে শুরু হয়ে সম্পূর্ণ টাইম শেষ হবে, এবং তখন যে ঘড়ি স্টার্ট হয়ে যাবে সেটা আর শেষ হবে না। আর কিছু বলার আছে এটা নিয়ে? না, আরেকটা জিনিস যে হচ্ছে আমি আগে থেকে দেখে আসছিলাম যে এক্স্যাক্টলি কোথায় এক্সাম হ্যাঁ সেন্টারটা, হ্যাঁ হ্যাঁ, কারণ এটাও আমি তো। আমি হচ্ছে মানে ওই যেখানে দিছি ওখানে আসলে
বিল্ডিংটা যে আছে ওটার বিল্ডিং এর ফ্রন্ট এন্ট্রান্স দিয়ে না, বিল্ডিং এর ব্যাক এন্ট্রান্স দিয়ে ঢুকতে হয়। ব্যাক এন্ট্রান্স দিয়ে ঢুকে লিফটের কত নাম্বারে গিয়ে ওই একটা ইয়েতে যেতে হয়। সো ওটা আসলে আমার এক্সামের দিন আসলে একটু টেনশন কাজ করে করতে বলতে গেলে। সো ওই দিন যদি যাইতাম তাহলে আমার একটু ডিফিকাল্ট হয়ে যেত। আমি আগে ওই জন্য একবার গেছি, যে দেখে আসছি যে কোথায় আসলে যাইতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ইজি জানা এটা থাকে। আমি এক্সাম দেওয়ার পরে শুনছি যে লাইক এটাও কেউ কেউ করে যে এত টাকা দিয়ে একটা পরীক্ষা দিতেছে যে আগের থেকে দেখে আসলো যে পরীক্ষাটা কোথায় হইতেছে, যে ওই দিন সকালে যদি আবার ভুল জায়গায় যায় ওই দিন। আর কোনো মক হ্যাঁ, টেস্ট কি দিছিলি সরাসরি কোনো না সেন্টারে? মক দেইনি, আমি মক দেইনি। আমি হচ্ছে এবার দেখে আসছি ওই দিন। আমি আনফরচুনেটলি আমি যেদিন গেছি সেদিন আবার এক্সাম সেন্টারটা বন্ধ ছিল। তো কিন্তু তাও বুঝতে পারছি যে এটাই এটাই হচ্ছে টেস্ট সেন্টার, কারণ বাইরে লেখা ছিল কারো যদি এটা আসলে আছে। মক টেস্ট দেওয়ার সুযোগ থাকে, মক টেস্ট দেওয়া মনে হয় ভালোই। এমনিতে অবশ্য টোয়েফেল এর প্রিপারেশনের সমস্যা নাই, এখানে তো আর স্পিকিংও তো সরাসরি কম্পিউটার বেসড। সো বাসায় যখন হ্যাঁ, প্র্যাকটিস করা হয় সেটা মক টেস্টের মতোই হয়ে যায় মোটামুটি। লাইক যদি নিজে হ্যাঁ, সিরিয়াসলি দেওয়া হয়, যেটা হয় যে নিজে দিলে রিডিং এর একটা প্যাসেজ পড়ার পরে মনে হলো আচ্ছা ঠিক আছে বাদ দেই পরে দেখবো, এমনি করলে আসলে ফুল প্র্যাকটিস হয় না। মানে একবার শুরু করলে সম্পূর্ণটা যদি না দেওয়া হয়, তাহলে যেরকম একটা রিডিং যদি একটা না তিনটা প্যাসেজ না দেয় তাহলে কিন্তু আসলে জাজমেন্ট হইলো না। তিন ভাগ ভাগ করে অনেক ভালো দিলেও কিন্তু আসলে জাজমেন্ট হয় না। সো সেই ক্ষেত্রে যদি নিজেকে ফোর্স করে হ্যাঁ ঠিকমতো মক টেস্টের মতোই দিব, তাহলে বাসায় মোটামুটি মক টেস্টের মতো হয়ে যায় টোয়েফেল এর জন্য। হ্যাঁ। মক টেস্ট আমি মনে লাস্টে একটা মক টেস্ট না, আমি মানে ওই যে নিজের অফিসিয়াল আইবিটি টেস্টের যে ম্যাটেরিয়াল মানে বইটা, ওই বইয়ের লাস্ট একটা কি দুইটা আমি ফুললি দিয়ে নিজেরা ইভালুয়েট করছিলাম টাইমের মধ্যে আর কি, চেষ্টা করছিলাম। স্পিকিংটা তো ইভালুয়েট করা যায় না, ওটা মানে রেকর্ড করে নিজেই শুনছি যে হ্যাঁ, ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে এটা বোঝা যায়, এটা সেন্স ডেভেলপ করে। 5 7 10 12 15টা তারও বেশি করছে তো ভাই স্পিকিং মানে কোশ্চেন আর কি হ্যাঁ অ্যান্সার মানে করা লাগে, ওটা মিনিমাম আর কি। এই ভিডিওটা আর কি সেগমেন্টে কেউ তো আরো বেশি থাকে। প্রিপারেশন অনেক দিন নেওয়ার পরে দেখলে অনেক কিছু আরো বেশি বুঝতে পারবে যে কি কথা বলছি, কারণ অনেক কিছু হইতেছে প্রিপারেশন হ্যাঁ, নেওয়ার পরের কথা। সো শুরু মানে এটা ওভারভিউ টাইপ ছিল। তাহলে আমার মনে হয় আর কিছু বলার নাই। ওকে, ওকে। ওকে, ঠিক আছে। তো ওকে। বেস্ট অফ লাক।